ওয়েলকাম এভরিওয়ান আমাদের এই এপিসোড 7 আজকের এই পডকাস্টের এখন পর্যন্ত আসলে নাম আমি ঠিক করতে পারি না, যে কারণে আমার নাম দিয়ে চলতেছে অ্যাজ ইউজুয়াল। প্রত্যেক এপিসোডে এই ব্যাখ্যাটা দিয়ে থাকি আমি। সো আমার নাম দিয়ে এখন কিছু করার নেই, নাম দিয়ে শুনতে হবে আর কি পডকাস্টটা। সো আমরা আজকে রেকর্ড করতেছি 6 জুনের 2 তারিখে 12:43 AM। সো যারা রেকর্ড অবস্থায় শুনবেন আর কি, এটাকে অডিও ফর্মে কিংবা অন্য কোনো মিডিয়ামে শুনবেন, লাইভ যারা শুনতেছেন না তাদের জন্য এই সময়টা দেওয়া আর কি। আর যারা লাইভ শুনতেছেন তারা তো আসেনি আমাদের সাথে, সো তারা টাইম জানেন কখন কয়টা বাজে। সো আজকেও আমার সাথে গেস্ট আছে। গেস্ট বলা ঠিক হবে না, আসলে কো হোস্ট আছে। কো হোস্ট হলো পার্থপ্রতিম বড়ুয়া। হি ইজ এ গ্র্যাজুয়েট ফ্রম পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ অ্যান্ড এ পার্সোনাল ফ্রেন্ড অফ মাইন্ড। সো ওয়েলকাম পার্থ টু আওয়ার শো। থ্যাংক ইউ। ওকে, সো আজকে আসলে তো ঘুরে ফিরে আমরা ভাবতেছিলাম যে একটু যে কী নিয়ে কথা বলা যায়। পরে দেখলাম যে ম্যাক্সিমাম কথাবার্তা বলার বিষয় যেসব আছে আসলে এক্সিস্ট করে, সেসব বিষয়ই আর কি আমাদের কাছে মনে হয়েছে যে অনেক বেশি ডেপথ লাগে বা অনেক বেশি এক্সপার্টিস লাগে, যেটা হয়তো বা আমার বা পার্থর কারোরই নাই খুব একটা। সো আমরা আসলে বুঝতে পারতেছিলাম না যে কী নিয়ে কথা বলা যায়। সো তারপর আমরা চিন্তা করলাম যে না, যেই নর্মাল জিনিস আছে যেগুলা, যেসব হলো সাধারণ কথাবার্তা আছে সেসব দিয়ে শুরু করা যেতে পারে। সো পার্থ, আজকে একটা মানে আজকে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে আমার আজকে একটা হঠাৎ করে মাথায় আসলো। ইটস লাইক যে দেয়ার ইজ সো মাচ ফেক নিউজ। ফেক নিউজ বলাটা ঠিক হবে না, ফেক নিউজ তো ডোনাল্ড ট্রাম্প ইউজ করে আর কি টার্মটাকে। ফেক নিউজের পরিবর্তে বলা যেতে পারে যে সো মাচ আনভেরিফাইড এবং ফলস ইনফরমেশন আমাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, এবং যেই পরিমাণে ইন্টারাকশন সেসব ফলস ইনফরমেশনের সাথে বা ফলস নিউজের সাথে, এটা আসলে কিন্তু চিন্তার একটা কারণ। তোমার কি মনে হয়? এখন ফেক নিউজ, যেটা ট্রাম্পে যেটা টার্ম দিছিল ফেক নিউজ, সে হয়তো বা দিছিল টার্ম মেইনলি নর্মাল ইলেকট্রনিক্স মিডিয়া লাইক সিএনএন, বা তারা যেরকম একটা ফেক নিউজ বানায় ছড়াই দিবে বিভিন্ন জনের নামে, সেরকম ভাবে সেটা বলে। তো আমাদের দেশের জন্য যেটা ফেক নিউজ, সেটা হলো নর্মালি সোশ্যাল মিডিয়াতে আমরা যে নিউজগুলো পাই। আর এগুলো আসলে খুবই ডেঞ্জারাস, বিকজ আজকাল আমাদের সোসাইটির প্রায় বেশিরভাগ, স্পেশালি যুব সমাজ, তো বেশিরভাগ নিউজ সবসময় সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে থাকে, এমনকি ফেসবুক, মাঝে মাঝে ইউটিউব থেকেও। সো যদি এই নিউজগুলা আসলে সত্যি না হয়, এমনকি যদি ভুয়া হয়, তাহলে অনেক অনেকেই বিশ্বাস করে ফেলবে এগুলা। তো আর ফেসবুকের মধ্যে ওরকম ভেরিফিকেশন দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, মানুষ অত ভেরিফিকেশন দেখেও না, ইচ্ছা মতো আমরা যে শেয়ার করে। সো হ্যাঁ, এটা অনেক বিশাল একটা হিউজ একটা ক্রাইসিস হয়ে গেছে বাংলাদেশে। আচ্ছা, তো কিভাবে আমরা লেবেল করব আর কি একটা নিউজকে ফেক বা রিয়েল হিসাবে, আসলে মানে অথেন্টিক সোর্সটা কিভাবে আমরা খোঁজার চেষ্টা করতে পারি আর কি? কারণ অথেন্টিসিটির ক্ষেত্রে তো অনেকের অনেক সাবজেক্টিভ হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই বিষয়টা সব ক্ষেত্রে দেখা যায় যে মেইন স্ট্রিম মিডিয়া হয়তো বা কভার করে না। এক এক মেইন স্ট্রিম মিডিয়া তাদের নিজেদের মতো একটা পার্সপেক্টিভ থেকে কভার করে বিষয়টাকে আর কি। কেউ যে খুবই বেশি মানে ইম্পার্শিয়াল বা আনবায়াসড ওয়েতে বিষয়টাকে কভার করে তাও তো না। সো অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে আমরা মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আমাদের জন্য বিষয়টা কষ্টকর হয়ে যায় যে লাইক আইডেন্টিফাই করা যে কোনটা ফেক আর কোনটা রিয়াল। হ্যাঁ, এটা সত্যি, আসলে ফেক রিয়াল আসলে উভয় করে বোঝা যায় না। আমি আহ, যদি কোনো ইনফরমেশন যদি রিয়াল হয়, অনেক সময় এটা বায়াস ভাবে তুলে ধরা যায়, স্পেশালি হাফ ট্রুথ। যেমন আমি যদি চাই একটা ইনফরমেশনের জাস্ট ওয়ান সাইড আমি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমি আরেকটা সাইড রিপ্রেজেন্ট না করলে পুরো ইনফরমেশনটা অন্যরকম আমার কাছে মনে হবে। তো যেটা অনেক নিউজ মিডিয়া করে থাকে, তারা জাস্ট একটা আসপেক্ট দেয়, আর সেই আসপেক্ট থেকে পুরো সিচুয়েশনটাকে জাজ করি। এখন সেটা একটা জিনিস, সেটা হলো অন্য একটা। তবে তবে আমাদের দেশে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি, সেটা আসলে মাঝে মাঝে পুরো ফেক নিউজই ছড়ায়, এমনকি কনস্পিরেসি থিওরিজ, রুমার্স, অনেক রকমের গুজব এগুলা ছড়ায়, যেটা আরো বেশি ডেঞ্জারাস। এখন বায়াস ইনফরমেশন সবসময় থাকবে, সেটা সোশ্যাল মিডিয়া না, সেটা নর্মাল টিভি জার্নালিস্টদের মধ্যেও থাকবে, সেটা আসলে বিশাল একটা ব্যাপার, সেটা অনেক হিউজ লেভেলের ব্যাপার। কিন্তু আমাদের যেটা, আমাদের মানে নর্মাল সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা দেখি, সেটা অনেক গুজব বা কনস্পিরেসি থিওরি চলে।
এমনকি নর্মাল এখন বর্তমানে করোনা ভাইরাস নিয়ে অনেক রকমের গুজব আর কনস্পিরেসি থিওরি আমরা অলরেডি এখন দেখতে পাচ্ছি। এটা আমার মনে হয় তুমিও দেখতে পারতেছো অবশ্যই। সেটা তো অবশ্যই সঠিক যে লাইক অনেক পরিমাণে গুজব বা কনস্পিরেসি আসছে, কিন্তু সেক্ষেত্রে ধরো যে অবজেক্টিভ ট্রুথ, ধরো করোনা ভাইরাসের ক্ষেত্রে অবজেক্টিভ ট্রুথ যদি আমরা ধরি যে লাইক ডাব্লিউএইচও আমাদের সবচেয়ে ভালো ইনফরমেশন দিচ্ছে, বা ডাব্লিউএইচওটাকে যদি আমরা অথরিটি ধরি, যে না তার সে যে ইনফরমেশনটা দিচ্ছে তার এগেইনস্টে আমি প্রাপ্ত ইনফরমেশনটাকে মানে বিবেচনা করব, সেটাও তো আসলে পসিবল হয়ে ওঠে না। কারণ দেখা যাচ্ছে যে ডাব্লিউএইচও তো অনেক সময় অনেক ভুল ডিসিশন দিয়ে থাকছে। যে জাস্ট এন এক্সাম্পল আর কি, যেরকম ডাব্লিউএইচও প্রথমে বললো যে না মাস্ক ইজ নট নেসেসারি, সবার মাস্ক পরার দরকার নাই, কিন্তু ডাব্লিউএইচও এখন আবার বলতেছে যে লাইক মাস্ক পরা দরকার। সো এই যে ট্র্যাপটা, এই যে ডাইলেমাটা, যে আমরা আসলে অবজেক্টিভলি এটা বুঝতে পারি না যে কোনটা আসলে সত্য, কোনটা আসলে মিথ্যা, বা কোনটা সঠিক রিপ্রেজেন্ট করতেছে, কোনটা সঠিক রিপ্রেজেন্ট করতেছে না, এই যে একটা মানে কি বলবো আর কি, ইনফরমেশনের সমস্যার মধ্যে পড়ি আমরা। এই সমস্যাটাকে উত্তরণের ক্ষেত্রে মানে বেস্ট পসিবল ওয়ে কি হতে পারে, মানে কিভাবে আমরা সবচেয়ে বেশি ফ্যাক্ট চেক করতে পারি আর কি ইনফরমেশনগুলোকে? এখন ফ্যাক্ট চেকের যে ব্যাপারটা আমরা আসলে কখনো ঠিক মতো আসলে ফ্যাক্ট চেক করতে পারবো না। একটা নর্মাল মানুষ হিসেবে আমাদের সব রকমের ফ্যাক্ট চেক করা আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ মানুষের জন্য। তবে একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হলো অবশ্যই বিভিন্ন রকম ইনফরমেশন যখন আসবে সেগুলোকে আমরা যেন ফেস ভ্যালুতে একসেপ্ট না করি। করোনা ভাইরাস নিয়ে যখন নানা রকম ইনফরমেশন আসবে তখন আমাদেরকে একটু বুঝতে হবে যে সেটা সোর্স কোথা থেকে, কেননা বিভিন্ন রকমের নিউজ আউটলেট যখন ওগুলা দেয় নর্মাল ভেরিফাইড নিউজ বা অথেন্টিক নিউজ সোর্স থেকে যে ওইসব ইনফরমেশন যদি না আসে তাহলে সেগুলোকে অবশ্যই রুমর বা গুজব হিসেবে নিতে হবে, সরাসরি বিশ্বাস করা যাবে না। আর যদি ওগুলা আসল অথেন্টিক সোর্স থেকেও আসে তারপর ফ্যাক্ট চেকের যে ব্যাপারটা, যেমন এখন যদি প্রথম আলোর মতো নিউজ সাইটও যদি আসে যে করোনা ভাইরাস প্রবাবলি চায়নার মধ্যে কোনো ল্যাব থেকে আসছে, সেটা ভালো করে পড়ে দেখতে হবে। আমাদের দেশে অনেকে আছে যারা হলো একেবারে শিরোনামে যেটা লেখা আছে সেটা পড়ছে ব্যাস ছড়া দিছে। এখন অনেক সময় শিরোনামের মধ্যে একটু এমন ভাবে লেখে যেন জিনিসটা খুবই এক্সাইটিং মনে হয়, ভেতরে গিয়ে আমি দেখবো যে না ওটা আসলে ল্যাব থেকে ছড়াইছে এমন না, ল্যাব থেকে ছড়াইছে বলে কয়েকজনে বলতেছে আর কি। হুম। তো সেইটা করতে হবে আমাদের। এখন ফ্যাক্ট চেকের যে ব্যাপার, এখন ল্যাব থেকে ছড়াইছে সেটা একজনে বলছে, এখন আমি কি জানি নাকি সে আসলে কি জানি না বলছে, সে হয়তো বা আন্দাজে বলছে, সে হয়তো বা ইচ্ছা করে বলছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাকে পুরো নিউজটা আসলে পড়তে হবে, জাস্ট আন্দাজে আমার কাছে টাইটেলটা মনে হলো না আমি এটা শেয়ার দিলাম ব্যাস এটাই এই প্রথম আলো থেকে দিছে তো সত্যি তো, এরকম করলে হবে না। আমাদের দেশে অনেকে এরকম করে, আমরাও করি এটা। এটা কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি না, আমরা সবাই প্রায় করি মাঝে মাঝে। তো ওইটা একটু ওই ফ্যাক্টটা চেক করা যায়, পুরো ইনফরমেশনটা দেখা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা সমস্যা আমার কাছে মনে হয়, যেটা বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াগুলোতে যে সমস্যাটা খুব বেশি প্রকট, সেটা হলো যে যখনই দেখা যায় যে এক ধরনের একটা পোস্টে আমি লাইক করি বা কমেন্ট করি বা শেয়ার করি, সাথে সাথে দেখা যায় যে ফেসবুকের অ্যালগরিদম ধরেই নেয় যে আমার এই ধরনের পোস্ট পছন্দ। এরপর থেকে সে কিন্তু আমার কাছে সেই ধরনের পোস্টই সামনে দেয় বেশি করে। অন্যান্য পোস্ট বা অন্যান্য যে নিউজ আছে সেগুলো কিন্তু আমার সামনে আর খুব একটা দেয় না। সো আমি একটা বাবলের মধ্যে আটকা পড়ে যাই। ইটস লাইক যে একটা উদাহরণ দিতে পারি, যেরকম যখন অ্যাপেলের নতুন একটা আইফোন রিলিজ হয় ওই সময় বিশেষ করে ইউটিউবে যেই সমস্যাটা হয়, যে কোনো কারণে যদি আইফোনের একটা ভিডিও কেউ ক্লিক করছে, ইউটিউব কিন্তু এরপরে যতগুলা ভিডিও সাজেস্ট করতে থাকে সবই হলো আইফোন কেন্দ্রিক। যে এমন একটা ভাব হয় যে লাইক যে পৃথিবীতে আর কোনো ফোন নাই, একটা ফোনই আছে। এই ধরনের একটা সমস্যা কিন্তু তৈরি হয়, যে লাইক আমরা যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদমগুলো আছে, এই অ্যালগরিদমগুলোর ফাঁদে পড়ে যায়, যে লাইক একবার ফাঁদে পা দিলে ওখান থেকে বের হওয়া কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আসলে, আমার যেটা মনে হয়। আচ্ছা, ইউটিউব অ্যালগরিদমের কথা আমি শুনছি অনেকবার, এটা দেখছিও, কিন্তু ফেসবুক অ্যালগরিদমটা কি এটা আসলে একটু শিওর না, এটা কিভাবে হয় জিনিসটা? এটা ইটস লাইক যে ধরো তুমি প্রথম আলোর একটা পেজের যদি লাইক দাও, ধরো তুমি 5টা নিউজ পেপারে লাইক দিছো, প্রথম আলো, বাংলা ট্রিবিউন, ধরো বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, সমকালের 4-5টা নিউজ পেপারের পেজে লাইক দেওয়া আছে। তুমি ধরো 2 দিন প্রথম আলোর পেজে মানে যে নিউজটা তোমার নিউজ ফিডে আসছে সেটাতে লাইক দিছো, কিন্তু বাংলা ট্রিবিউন কিংবা বিডি নিউজ 24-এর যেই নিউজটা আসছে তোমার সামনে সেটাতে তুমি লাইক দাও নাই। তো এরপর থেকে দেখা যায় কি যে নিউজ ফিডে শুধুমাত্র প্রথম আলোরটাই হাইলাইট হয়, আর বিডি নিউজ বা অন্যান্য যেগুলোতে লাইক দাও নাই সেগুলোর নিউজগুলো কিন্তু খুব একটা সামনে আসে না, বা সেগুলোর পোস্টগুলো কিন্তু খুব একটা ফোকাসড হয় না। দেখা যায় যে প্রথম আলোর যদি 5টা তোমার নিউজ বা কি বলে লিঙ্ক তোমার নিউজ ফিডে থাকে,
তাহলে দেখা যাবে ওর এগেনস্টে অন্যান্য নিউজ পেপারের হয়তো বা একটা বা দুটো দিবে, মানে এবং একটা সময় দেখবা যে ওগুলাতে তোমার লাইক যদিও দেওয়া আছে কিন্তু ওটার কোনো পোস্ট তোমার সামনে আসতেছে না। এটা ইটস সেম থিং হ্যাপেন্স টু লাইক ফ্রেন্ডদের পোস্টগুলোতেও। যেই সব ফ্রেন্ডের সাথে ইন্টারাকশন বেশি থাকে সেই সব ফ্রেন্ডদের পোস্টটাকে আগে দেয়, আর যেসব ফ্রেন্ডের সাথে ইন্টারাকশন কমে যায় তাদের পোস্ট দেখা যায় যে মানে লাইক 3 মাসে হয়তো বা একটা পোস্ট দেয়, এরকম একটা অবস্থা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি আমি আর কি, আমি যেটা নোটিস করছি রিসেন্টলি। ফ্রেন্ডদেরটা হয়তো বা এতটা প্রকট না, তবে পেজের ক্ষেত্রে খুবই কিন্তু প্রকট সমস্যাটা। এটা প্রবাবলি এখন আমি আসলে শিওর নেই এটা কি আসলে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আছে এটার, কেন এটা তো নর্মাল অ্যালগরিদমের ব্যাপার, কেন না, ফেসবুক তো ওভাবে করে চুজ করবে কোনটা। নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে এইভাবে হয়ে যায় যে লাইক তুমি জাস্ট শুধুমাত্র তুমি যেই পার্সপেক্টিভটা চিন্তা করতেছো বা তুমি যেই মেন্টালিটি নিয়ে চলাচল করতেছো সেই সব নিউজ আর্টিকেলই তোমার সামনে আসবে, সেই সব মানুষের পোস্টই তোমার সামনে আসবে, সেই সব তোমার ইয়াই কি বলে অন্যান্য জিনিসপত্র সব ওই রিলেটেডই আসবে। অন্য কোনো পার্সপেক্টিভ যে এক্সিস্ট করে, অন্য কিছু যে মানে অন্য কোনো ধারণা যে এক্সিস্ট করে এই ধরনের কোনো কিছুই তোমার সামনে আসবে না। মানে লাইক একেবারে পুরোপুরি তুমি শুধুমাত্র নিজের যেই থট প্রসেস আছে বা যেই তুমি যেই জিনিসটা বিশ্বাস করো শুধুমাত্র সেটাই অ্যাফার্মড হইতে থাকবে, কিন্তু অল্টারনেটিভ যে কোনো কিছু থাকতে পারে, অল্টারনেটিভ যে একটা চিন্তাধারা থাকতে পারে সেটা কিন্তু আর সামনে আসে না। এটা আসলে এখন অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ আসলে অল্টারনেটিভ চিন্তাধারা আবার আসলে গ্রহণও করতে চায় না বা ওগুলা পছন্দ করে না। ওগুলা যদিও অবশ্যই অল্টারনেটিভ চিন্তা আমাদের দেখা উচিত, কিন্তু অনেক সময় কিন্তু মানুষ আসলে ওগুলো দেখতেও চায় না, সেই জন্য হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ওগুলো আসেও না আমাদের। কিন্তু ইটস ডেঞ্জারাস যে যে কারণে আমি একটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করি, আমি ধরো লিবারাল, আমি শুধুমাত্র লিবারালিজমই দেখবো আমার আশেপাশে, কিন্তু সাথে সাথে যে কি বলে তোমার রাইট উইং বা কনজারভেটিভরা এক্সিস্ট করে এই জিনিসটাই আমি জানতে পারবো না বা আমি বুঝতে পারবো না, এটা তো খুব খারাপ না একদিক দিয়ে। তো অবশ্যই এটা প্রবলেম নিজে থেকে সার্চ দিয়ে বা নিজে থেকে ওভাবে করে ট্রাই করে বোঝা যেতে পারে। তবে হ্যাঁ, এটা আসলে অ্যালগরিদমের জন্য অনেক সময় অনেক ইনফরমেশন আমাদের চোখের আপলে চলে যায়। তার মানে মানে এটা যাচ্ছে যে বিগ কোম্পানি যেরকম ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়ার মধ্যে, তো ফেসবুকই এখন সবার আগে আছে, তো এই সব কোম্পানির হাতে তো অতিরিক্ত ক্ষমতা চলে যাচ্ছে, দে ক্যান শেপ ইউর রিয়ালিটি, তোমার বাস্তবতা তারা নিজেদের মতো করে শেপ করে নেওয়ার কিন্তু একটা সুযোগ পাই যাচ্ছে এই কারণে। এখন সেটা তো আমরাই ফেসবুককে দিছি, তাই না? আমরাই তো সেই অধিকারটা ওদেরকে দিছি। এখন আমরা যদি চাই সেটা নিয়েও নিতে পারি, কিন্তু আমরা তো নিচ্ছি না, আমরাই তো দিয়ে দিলাম ওদেরকে। সেটাই, সেক্ষেত্রে যেটা এটা একটা কাজ করা যেতে পারে সেটা হলো যে কমপ্লিটলি ইউজ করা ছেড়ে দিতে পারে, যেটা আসলে বর্তমান যুগে প্রায় ইম্পসিবল হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়তো বা কেউ কেউ মাঝে মাঝে হয়তো বা কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য চলে যায়, খুবই অল্প কয়েকজনে যায় করে এগুলা, করতে পারে এগুলো, এমনকি আমার মতে এটা একটা হেলদি প্র্যাকটিস, এগুলো করা উচিত মাঝে মাঝে। তবে বেশিরভাগ মানুষের জন্য এটা হয় না। আর আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়া জাস্ট মজার জন্য আছে এরকম না, এটা খুবই নেসেসারি হয়ে গেছে একটা মাধ্যম হিসেবে, এটা লাগেই এখন এরকম। হ্যাঁ, এটাতে আমার আরেকটা পয়েন্ট মাথায় আসলো যে তোমার বিষয়টা, যে সোশ্যাল মিডিয়াকে আজকালকার যেটা হচ্ছে যে একটা এন্টারটেনমেন্ট মিডিয়ামের চেয়ে একটা কাজের মিডিয়াম হিসেবে বেশি ইউজ করা হচ্ছে, মানে একটা টুল হিসেবে ইউজ করতেছে আজকালকার সবাই, নিজের পার্সোনালিটিটাকে বা পার্সোনাটাকে বা ইমেজটাকে এমন সুন্দর করে বা এমন ভালোভাবে উপস্থাপন করতেছে বা এমন ভালোভাবে দেখাচ্ছে, মানে একটা সে আলাদা একটা পার্সোনা তৈরি করতেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে, মানে সোশ্যাল মিডিয়ার জন্য আর কি, যেটা দেখতে তার মানে ইমেজটাকে সেভাবে করে সে বিল্ড আপ করতেছে। তো দেখা যাচ্ছে যে পোস্ট দেওয়ার আগে 5বার চিন্তা করে পোস্ট দেয়, বা একটা মানুষ লেখার আগে 5বার চিন্তা করে লিখে, যে ইটস লাইক আগে যেটা ছিল হোয়াটস অন ইয়োর মাইন্ড, যা মনে হয়েছে তাই লিখছে, এটা কিন্তু আর করে না খুব একটা মানুষজন। দেখা যায় সবাই একটু ইন ডেপথ লেখার চেষ্টা করে, লাইক চিন্তা করে যে সবসময় একটু কিছু না কিছু মিনিং থাকতে হবে টেক্সটের মধ্যে, বা কিছু না কিছু বলার থাকতে হবে, বা কিছু একটা হলো খুব জ্ঞানী গুণী একটা কবিতা থাকতে হবে বা কোট থাকতে হবে, এমন একটা কিন্তু হলো ট্রেন্ড লক্ষ্য করা যায় আজকালকার। হ্যাঁ, ট্রেন্ডের যে আরেকটা যেটা ব্যাপার হলো যে ফেক পার্সোনালিটির যেটা কথা বলছো, এটা আসলে অনেকটা এরকম যে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন মানে কোনো পোস্ট দিই বা কোনো কিছু দেওয়ার চেষ্টা করি, তখন আমরা আমাদের একটা নির্দিষ্ট একটা পার্সোনালিটির উপর ভিত্তি করে আমরা দিই, আর মানুষ ইমপ্রেস করানোর জন্য দিই। তো মানুষকে ইমপ্রেস করানোর জন্য যেহেতু দেই, তো সেই জন্য এটা আবার অন্যদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, কেননা একজন মানুষ যখন তার খুব পজিটিভ, এমনকি অনেক সময় ফেক পজিটিভ জিনিসগুলো তুলে ধরে, তার এমন অ্যাচিভমেন্ট দেখায় যে
অনেক বড় কিছু, সেটা তখন আমরা যখন বাকিরা যখন দেখে সেটা সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কেননা আমরা যখন ফেসবুকের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করি, তো যখন দেখি যে আশেপাশের ফ্রেন্ডরা এটা সেটা করছে বা এটা সেটা করে, তখন সেটা আসলে একটা মানে নেগেটিভ ডিপ্রেশন। ইম্প্যাক্ট ফেলে। যদিও হ্যাঁ হ্যাঁ ডিপ্রেশন ফেলে, যেটা নিয়ে অনেক স্টাডি আছে, যেটা একটা প্রুভেন ফ্যাক্ট। সেটাই। সো যাই হোক, আমরা এই সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথাবার্তাই বললাম, তো এখন আমরা একটু টপিক চেঞ্জ করার চেষ্টা করি। এখন আজকালকার যুগে তো কোনো আলোচনাই আসলে পরিসমাপ্ত হয় না এই করোনা ভাইরাস নিয়ে দুইটা কথা না বললে। হুম, এবারে করোনা ভাইরাস সবই আমাদের, ভাইরাসের উপর। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এই করোনা ভাইরাসটা। সো এই করোনা ভাইরাস নিয়ে এখন গোটা বিশ্বই ওপেন আপ করতেছে ধীরে ধীরে। লাইক ওয়ার্ল্ড ইকোনমির উপরও একটা ইম্প্যাক্ট পড়বে হয়তো বা করোনা ভাইরাস নিয়ে। তো কি মনে হয় যে কি ধরনের ইকোনমিক শিফট আসতে পারে এই করোনা ভাইরাসের কারণে? করোনা ভাইরাসের কারণে ইকোনমিক শিফট বলতে এখন পপুলেশন তো সেম আছে। তেমন না যে এটা আগেকার যেমন ব্ল্যাক ডেথের মতো, প্লেগের মতো এক গাদা মানুষ মরে গেছে, সো ইকোনমিক এমন হিউজ একটা শিফট হয়ে যাবে, যারা গরিব ছিল তারা ধনী হবে। সো ওইরকম কিছু হচ্ছে না। যেটা হবে সেটা হলো যারা গরিব ছিল তারা আর গরিব হয়ে যাবে। কেননা এখন আরো যারা পুয়ার ক্লাস, তাদের যেসব জব অপরচুনিটি ছিল সেগুলো অনেক ক্ষেত্রে এখন কমে যাবে। তারা তো আর দানের উপর চলতে পারবে না। আর যারা মিডল ক্লাস ছিল তারা যেরকম ভাবে আয় রোজগার করতেছিল সেটা এখন কমে গেছে তাদের জন্য, কয়েক মান্থের জন্য। এমনকি কারো কারো জবও চলে গেছে। তো সেই হিসেবে একটা হিউজ একটা ক্রাইসিস এটা। হয়তো ধনী মানুষরা হয়তো বেশি একটা সমস্যা হবে না, কিন্তু গরিব মানুষ আর মিডল ক্লাস মানুষরা, তাদের মানে দারিদ্রতার হারটা বেসিক্যালি বেড়ে যাবে। মানুষ গরিব হয়ে যাচ্ছে এটার জন্য। সেটা তো গেল গেল মাইক্রোস্কোপিক লেভেলে, লাইক যে হলো মাইক্রো ইকোনমিক লেভেলে। আমরা যদি গ্রেটার পিকচারটা চিন্তা করি, যে লাইক যে হলো ওয়ার্ল্ড ডমিনেশন বা আমেরিকান যে একটা ওয়েস্টার্ন যে একটা ডমিনেশন ছিল আমাদের ইকোনমিক সেক্টরে, সেটা কি থাকবে নাকি ওয়েস্ট থেকে ইস্টে চলে আসতে পারে ইকোনমিক পাওয়ারটা? ওয়েস্ট থেকে ইস্টে চলে আসবে এটা অনেক বড়, অনেক আগে থেকে শুনতেছি। এমনকি অনেকে বলে এটা হবেও। এটা করোনা ভাইরাসের জন্য হবে এমন কোনো না, এটা অনেক আগে থেকে শুনে আসছি এটা হবে, এটা অদূর ভবিষ্যতে হবে। তো হ্যাঁ, এটা হতে পারে অবশ্যই। করোনা ভাইরাসের জন্য অবশ্যই এটা আরো আগে আগে হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তবে বর্তমানে করোনা ভাইরাসের জন্য এটা হবে নাকি, যদি এই প্রসঙ্গে আসি, তাহলে করোনা ভাইরাস র্যান্ডমলি অনেক দেশের উপর ইমপ্যাক্ট করছে। এটা কোনো একক দেশের উপর বা একক রিজিয়নের উপর পড়ে নাই। সো এটা নেগেটিভ ইমপ্যাক্ট ইস্টের মধ্যে প্রচুর পরিমাণে আছে। তো ওয়েস্ট থেকে ইকোনমিক শিফট হয়ে ইস্টের দিকে আসবে, সেইটা করোনা ভাইরাসের জন্য হবে সেটা আমি দেখতেছি না। কারণ সবাই তো মোটামুটি ইকুয়ালি ইফেক্টেড, তাই না? হ্যাঁ, যেরকম ধরো যে এই যে অলরেডি যে একটা প্রেশার ফেলার চেষ্টা করা হচ্ছে চায়নার উপরে, ধরো অস্ট্রেলিয়ার মাধ্যমে, জাপানের মাধ্যমে চায়নার উপর একটা আমেরিকা প্রেশার ফেলতেছে, ইকোনমিক প্রেশার। এই প্রেশারটা হয়তো বা দেখা যাবে যে এটার সাথে ব্যান্ড ওয়াগেনিং এখন ইন্ডিয়াও করবে, ইন্ডিয়াও একটা চায়নার উপর প্রেশার ফেলানোর চেষ্টা করবে। সো এই প্রেশারটা চায়নার ইকোনমি কিন্তু অলরেডি ডিক্লাইনের মধ্যেই ছিল, বিকজ দে হ্যাভ, তাদের পপুলেশন কমে যাচ্ছে, তাদের হলো ইকোনমিক আউটপুট কমে যাচ্ছে। সো তাদের ইকোনমি কিন্তু অলরেডি ডিক্লাইনের মধ্যেই ছিল। তার মধ্যে এই ধরনের যে কিছু পলিটিক্যাল গেম খেলা হচ্ছে, এখন চায়না দায়ী থাকুক আর না থাকুক এই করোনা ভাইরাসের কারণে চায়নাকে ব্লেম করা হচ্ছে। চায়নাকে ধরো তোমার চায়নার সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছে অনেক দেশ। সো এইটার একটা ইম্প্যাক্ট তো চায়নার উপর পড়ারই কথা, ইকোনমিক ইম্প্যাক্ট, এবং খুব ভালোভাবেই পড়ার কথা আমার মনে হয় যেটা। এখন চায়নার উপর যদি এরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এখন চায়না হলো পুরো এশিয়ার মধ্যে ইকোনমিক পাওয়ার হাউস। তাহলে চায়নার উপর যদি ইম্প্যাক্ট পড়ে, তাহলে কি ইকোনমিক শিফট ইস্ট থেকে আবার অন্যদিকে চলে আসবে না? না, তবে বা যে চায়না থেকে? চায়নাকে রিপ্লেস করার জন্য তো ইন্ডিয়া দাঁড়ায় আছে এক পায়ে। সো চায়না এবং ইন্ডিয়ারই একমাত্র সেই ক্যাপাসিটি আছে আসলে চায়নাকে রিপ্লেস করার মতো। যে পপুলেশন বলো আর রিসোর্সেস বলো, এটা একমাত্র ভারতেরই আছে। বা ওভারঅল যদি আমরা কিছু চিন্তা করি, তাহলে ফুল সাউথ এশিয়ার আছে আর কি একমাত্র রিজন হিসাবে। অন্য কোনো রিজন এই স্কেলে, চায়নার স্কেলে বিষয়টাকে সামলাতে পারবে না। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি তোমাকে, যে লাইক রিসেন্টলি একটা খুবই ইন্টারেস্টিং আর্টিকেল পড়ছিলাম প্রথম আলোতে, মানে গতকালকে বা পরশু দিন, এই চাইনিজ ইন্ডিয়ান কনফ্লিক্টটা নিয়ে।
পলিটিক্যাল অ্যান্ড আদার্স কনফ্লিক্ট, অনেক পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছিল। একজন সামরিক বিশেষজ্ঞ লিখছিলেন আর কি লেখাটা, যাই হোক। তো উনার কয়েকটা পয়েন্ট ছিল, যেরকম একটা পয়েন্ট ছিল যে লাইক যে ইন সরি যে চায়না যে ইকোনমিক একটা ধাক্কার মধ্যে পড়তেছে, চায়না যে এরকম ইকোনমিক কলাপসের মধ্যে পড়তেছে, মানে কলাপসের মধ্যে পড়তেছে উনি বলতে চাচ্ছিল এই কারণে যে চায়নার যেরকম পপুলেশন বা তারা যেভাবে করে তাদের ইকোনমিটাকে ডেভেলপ করছিল, এই কনস্ট্যান্ট ফ্লো অফ যদি হলো ট্রেড না থাকে তাদের, এটার থেকে যদি 1%, 2%, এমনকি 10%, 20% ড্রপ করে, তাহলেই চায়নার ইকোনমি কলাপস করে যাবে, কারণ এতটাই ডিপেন্ডেন্ট চায়না আসলে এই সব জিনিসের উপরে। সো চায়নার, এবং চায়না বুঝতে পারছে বিষয়টাকে যে তাদের উপরে খুব খারাপ একটা হলো তোমার ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে খুব খারাপ একটা ইকোনমিক চাপ আসবে, এবং তারা চাপটা দিবে, যেটার অলরেডি সিমটম দেখা যাচ্ছে। তো চায়না এটাকে অফসেট করার জন্য এবং চায়না এটাকে আটকানোর জন্য চায়না ডেসপারেট, এবং চায়না এই কারণে মিলিটারি অ্যাকশন অবশ্যই নিবে ইন্ডিয়ার বিরুদ্ধে। এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যেসব মিলিটারি অ্যাকশন চিন্তা করতেছে চায়না, সেই জায়গাটাতে আবার ইন্ডিয়ার একটা মিলিটারিস্টিক অ্যাডভান্টেজ আছে টেরেইনের কারণে, যে চায়নাকে পুরা মাউন্টেনাস রিজন পার করে সাপ্লাই আনতে হবে, ইন্ডিয়া যেখানে খুব ইজিলি সেখানে ট্রুপস অ্যান্ড আদার সাপ্লাই মুভ করতে পারবে। সো ফ্রন্ট লাইনে অ্যাডভান্টেজটা হলো ভারতের। অ্যান্ড এটা ছিল আরেকটা পয়েন্ট। এবং থার্ড একটা পয়েন্ট উনি বলেছে যে লাইক ইন্ডিয়ার যে ফরেন পলিসি আছে, ফরেন পলিসি যেটা হলো বিজেপি গভর্নমেন্ট ফার্স্ট টার্ম যখন তারা যখন ক্ষমতায় আসে এই রিসেন্টলি মনমোহন সিংয়ের পরে, তখন থেকেই তারা বলতেছে যে লাইক তারা এই যে দুইটা ডিসপিউটেড রিজন আছে অরুণাচলে এবং হলো অক্ষয় চীন অঞ্চলে, এই দুই অঞ্চলেই হলো তোমার তারা ডমিনেন্স ক্রিয়েট করবে, এবং এটা তাদের ডক্ট্রিন বা এটা তাদের ফরেন পলিসির মধ্যেই, মানে ফরেন পলিসি অবজেক্টিভসের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে আছে। সো এই প্রেক্ষাপটে এবং এই যে ওভারঅল সার্কামস্ট্যান্সেসে একটা যুদ্ধ হওয়া খুবই স্বাভাবিক, এবং মোটেও এটা অস্বাভাবিক না আমরা যতটা ভাবতেছি, বিকজ বোথ কান্ট্রিজ আর ডেসপারেট, জানে যে এটাতে, এবং যে যে এটা যদি না করে তাহলে দুইজনই লস হবে, এটা মানে ইকোনমিক্যালি লুজার হবে, এবং তারা এই ওয়ারের উপর তাদের ইকোনমি অনেকটা ডিপেন্ড করতেছে, এটা তারা মানে মনে করতেছে, মানে মিলিটারিস্টিক পার্সপেক্টিভ থেকে আর কি, যিনি আর কি বিশ্লেষক, সামরিক বিশ্লেষক, অনেক বিখ্যাত সামরিক বিশ্লেষক বাংলাদেশে, উনি যেটা বলতেছিল আর কি। আচ্ছা, যদি চায়না আসলে এরকম মিলিটারি একটা পদক্ষেপ নেয় ইন্ডিয়ার সাথে, তাহলে এটা থেকে চায়না কি গেইন করবে? লাইক ইন্ডিয়াকে মিলিটারি যদি হারায়, সেটা ইকোনমিক্যালি কিভাবে বেনিফিট করবে চায়নাকে? ইকোনমিক্যালি বেনিফিটেড হলো যে তাদের যে ইকোনমিক বেনিফিট হচ্ছে পলিটিক্যাল বেনিফিটটাই বেশি থাকবে আর কি, যে ইকোনমিক ডাউনফলের পরও তো হয়তো বা তাদের কমিউনিস্ট রেজিমটা স্থায়ী হতে পারবে সেখানে, এটাই। আর ইয়ে যে একটা স্টেটমেন্ট, ওয়েস্টকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে যে যদি তারা শিফট করার চেষ্টা করে তাহলে তারা অ্যাগ্রেসিভ মিলিটারি পলিসির মাধ্যমে ওয়েস্টকে হার্ট করার মতো সক্ষমতা রাখে, এটার একটা হলো কি বলে নিদর্শন হতে পারে এটা। সেটা হতে পারে। এখন সেটা হলো লাগে একটা, এখন ফার্স্ট অফ অল আমার মতে কমিউনিস্ট রেজিমের যে ক্রেডিবিলিটি সেটা আহ, আপাতত কোনো দৃষ্টিতে দুর্বল মনে হচ্ছে না, কারণ করোনা ভাইরাস হওয়ার পরও কমিউনিস্ট রেজিমে প্রোপাগান্ডার মাধ্যমে নানাভাবে এমন একটা ভাব নিয়ে আসে যে তারা করোনা ভাইরাসকে ঠিক মতো মোকাবেলা করতে পারছে, এমনকি চায়না নিয়ে অনেক পজিটিভ নিউজ ছড়াইছে যে তারা ভালোভাবে ওটাকে মোকাবেলা করতে পারছে, যদিও আদৌ করছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশ পজিটিভ নিউজ ছড়াইছে। তো সেজন্য চায়না নিয়ে চায়নার যে কমিউনিস্ট রেজিমটা সেটা মানে এখনো আগে যে ক্রেডিবিলিটিটা ছিল সেটা অতটা চেঞ্জ হয়েছে বলে আমি দেখতে পারতেছি না। তো সেই হিসেবে ক্রেডিবিলিটিটা মানে ইমপ্রুভ করার জন্য ইন্ডিয়ার সাথে যুদ্ধ, আর সেটা যদি চায়নার জন্য অ্যাডভান্টেজেসও না বিভিন্ন দিক দিয়ে চিন্তা করলে, আমার মনে হয় না চায়না এরকম একটা রিস্ক নেওয়ার দরকার আছে চায়নার, এমনকি নিতেও চাবে। হ্যাঁ, এবং না, এই 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 তোমার এই পয়েন্টটাতে আমাদের ওই বিশ্লেষক যেই কথাটা বলছিল যে মানে উনার আর্টিকেলে যেটা আছে যে ইটস নট লাইক যে চাইনিজ পিপল আপরাইজ করবে সরকারের বিরুদ্ধে, ইটস লাইক যে গভর্নমেন্টে যারা হায়ার আপ অফিসিয়াল আছে, বিভিন্ন যে ফ্র্যাকশন আছে, তারা হয়তো বা হলো শি জিনপিং যে আছে তার যে হলো আশেপাশের মানুষজন আছে তাদের বিরুদ্ধে একটা
মানে পদক্ষেপে যেতে পারে, এরকম কিছু একটা ছিল আর কি। আর সেকেন্ড অফ অল যেটা বলা যে ইকোনমিক বিষয়টা, যেটা হলো যে ইন্ডিয়াকে যদি ইকোনমিক্যালি তারা হার্ট করতে পারে, একটা ভালো ধরনের হার্ট দিতে পারে, তাহলে যেটা হতে পারে যে তারা যে চায়না থেকে যে শিফট করে সকল জিনিসপত্র ইন্ডিয়ায় যাওয়ার একটা প্ল্যান করতেছিল, বিশেষ করে জাপানিজ কোম্পানিরা কিংবা ওয়েস্টার্ন কোম্পানিরা, সেটা থেকে হয়তো বা তারা পিছায় আসতে পারে, বিকজ ইন্ডিয়ান ইকোনমিক্যালি তাহলে ওইটাকে হয়তো বা সাপোর্ট করার মতো ক্ষমতা রাখতে পারবে না, এবং ইন্ডিয়া একটা টার্ময়েল সৃষ্টি হবে, পলিটিক্যাল টার্ময়েল, ইকোনমিক টার্ময়েল সৃষ্টি হবে, যার কারণে হয়তো বা ইন্ডিয়া ডিস্টেবল হয়ে যেতে পারে, যেই কারণে এই চায়না থেকে যে ইকোনমিক রিসোর্সগুলো ইন্ডিয়ায় শিফট হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছিল, সেটা হয়তো বা বন্ধ হতে পারে। সেটা সেটা একটা শুধু একটা গুড পয়েন্ট। এখন অনেক মানে অনেক অনেক হোয়াট ইফ টাইপের সিচুয়েশন আর কি, যে হ্যাঁ, চায়নার সাথে যদি ইন্ডিয়ার এই ওয়ারটা হয়, তাহলে হয়তো বা ইন্ডিয়া যদি হারে, হয়তো বা ইন্ডিয়ার মধ্যে টার্মোর সৃষ্টি হতে পারে, হয়তো বা সেটা ইন্ডিয়ার ইকোনমির উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। So, অনেক লাইক হোয়াট ইফ টাইপের সিচুয়েশন এটা। হ্যাঁ, এখানে এইগুলোর উপর ভিত্তি করে চায়না কি আসলে এরকম মিলিটারি পদক্ষেপ নেওয়া প্ল্যান করতেছে, নাকি জাস্ট চায়না জাস্ট বর্ডার লাইনে জাস্ট নিজের ডমিনেন্স দেখানোর জন্য আসলে এগুলো আসলে করতেছে? পলিটিক্যাল বিষয়, পলিটিক্যাল বিষয়টা এমন হলো যে ইটস নট লাইক যে নন এনিওয়ান ইজ টকিং অ্যাবাউট যে খুব লার্জ স্কেল কোনো যুদ্ধ বা এরকম কিছু একটা না, ওই রিজন কেন্দ্রিক স্কারমিশ ধরো, মানে যাও একটা মিডিয়াম রেঞ্জের যুদ্ধ আর কি। ধরো কার্গিল ওয়ারটাকে এটার সাথে তুলনা করা যেতে পারে, কার্গিলে যে যুদ্ধটা হয়েছিল সেই লেভেলের একটা কিছু মানে উনি এনভিশন করতে আর কি। আর এখানে আরেকটা পার্সপেক্টিভ উনি বলছে যে ইটস লাইক যে মিডিয়ার অবস্থানটা, যে ভারত যদি পলিটিক্যালি গেইন করতে চাইতো এটা থেকে, তাহলে কিন্তু সারাক্ষণ মিডিয়ায় বিষয়টাকে প্রচার করতো, এবং ভারতীয় মিডিয়া পুরোপুরি সাইলেন্ট এই বিষয়ে, কোনো কথাবার্তা বলতেছে না, যদিও কিন্তু সীমান্তে প্রচুর পরিমাণে ট্রুপ মুভমেন্ট হচ্ছে, যদিও বিষয়টাকে কিন্তু খুব একটা ফোকাসে আনতেছে না। ফোকাসে কিন্তু মিডিয়া ফোকাস থেকে তখনই কিন্তু দূরে রাখার চেষ্টা করে একটা নিউজকে, যখনই তাদের আসলে কিছু করার ইচ্ছা থাকে। যে সেটা একটা ব্যাপার। এখন ইন্ডিয়া কি করেছে দেখবি, ইন্ডিয়া কি চাবে ইয়া চায়নার সাথে এরকম ব্যাপারে জড়াতে? চায়নার সাথে যে 1962-তে যে ইন্ডিয়া যে বিভিন্ন রিজন হারাইছে, এটা কিন্তু এখন পর্যন্ত তাদের জাতিগতভাবে তাদের কাছে কিন্তু এই বিষয়টা কিন্তু এখনও তারা ভুলতে পারে নাই। তারা কিন্তু কন্টিনিউয়াসলি হলো এটাকে মনে রাখতেছে, এবং এটা কন্টিনিউয়াসলি তাদের বিভিন্ন পলিটিক্যাল আলোচনায় বা বিভিন্ন জায়গায় কিন্তু ন্যাশনালিজমের কথা আসলে বা যুদ্ধ বা কি বলে তোমার ডিফেন্সের কথা আসলে এই প্রসঙ্গটা বারবার আসে। আর আমার কেন জানি মনে হয় যে একটা ছোটোখাটো কিছু হইলেও করার চেষ্টা করবে দুই পক্ষই। এই কারণে মনে হয় যে এটা প্রায় লাইক ধরো করোনা ভাইরাস যখন প্রথম শুরু হইলো, যখন প্রথম সাউথ এশিয়ায় ডিটেক্ট হওয়া শুরু হলো, ইটস লাইক যে মার্চের শুরুর দিকে, তখন থেকে আমি দেখলাম যে ভারতীয় বিভিন্ন নিউজ চ্যানেল, ভারতীয় বিভিন্ন মিডিয়া খুব লাইক বড় করে অ্যান্টি চায়না একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা শুরু করে দিল। তো ইটস নট ইউজুয়াল, মানে ইটস ভেরি আনইউজুয়াল, বিকজ যে এত দ্রুত এত ইয়াতে এত অ্যান্টি চায়না সেন্টিমেন্ট বা অ্যান্টি চায়না ন্যারেটিভ ক্রিয়েট করাটা কিন্তু মানে আমার কাছে স্বাভাবিক মনে হয় না আর কি। ইটস লাইক যে শুরু থেকেই তারা ঘাড়ে চেপে বসছে যে না, চায়নাকে আটকাতে হবে, চায়নাকে বন্ধ করতে হবে, বাট হোয়াই? কিছুই তো হয় নাই তখন পর্যন্ত কিন্তু লকডাউনও শুরু হয় নাই, তখন পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডেমিক সিচুয়েশনও তৈরি হয় নাই, বাট ইন্ডিয়ান মিডিয়া ওয়াজ লাইক অলওয়েজ লাইক প্রিচিং দ্য অ্যান্টি চায়না ন্যারেটিভ, যে না এটা চায়না উহানের ল্যাব থেকে বানায় ছড়াই দিছে যাতে করে ওয়ার্ল্ড ইকোনমিক ডমিনেন্সটা চায়নার হাতে যেতে পারে। ইটস সামথিং লাইক দ্যাট। যাই হোক আর কি, আমার কাছে কিছু সিগন্যাল থেকে মনে হয়েছে যে আগে যদি আমি মনে করে থাকি যে না ইন্ডিয়া চায়না বর্ডারের একটা যুদ্ধ বা ফুল স্কেল ওয়ার হওয়ার চান্স 10%, এখন আমার কাছে মনে হচ্ছে 20 বা 25% হয়তো বা। পোস্টার ওয়ার এখন যদি হয়ও কোনোভাবে, এখন আমার মতে সর্বোচ্চ ছোটখাটো লেভেলে বর্ডার স্কার্মিশ হতে পারে। তবে যদি কার্গিল লেভেলের একটা যুদ্ধ হয়, তখন চায়নার অ্যালাই কি, পাকিস্তান কি করতে পারে এ ব্যাপারে? এখন আমার যেটা মনে হয় যে সবসময় যে যে চায়নার কাছে যেভাবে ইন ডেপথ হয়ে আছে পাকিস্তান, যদি লার্জ স্কেল ওয়ার লাগে কখনো, পাকিস্তান চায়নার এগেনস্টে যাবে। পাকিস্তান চায়নার এগেনস্টে যাবে? হ্যাঁ, বিকজ চায়না পুরাপুরি পাকিস্তান এতটা ভিতরে আছে, মানে চায়নার হাতের মুঠোয় ঢুকে গেছে, যে তাদের একটাই
চান্স যদি চায়নার হাত থেকে বেশ বাঁচতে চায়, তারা যে চায়নার ভিতর থেকে বের হতে চায়, চাইনিজ একটা প্রভিন্স হওয়ার হাত থেকে পাকিস্তানকে বাঁচাইতে চায়, তার একটাই উপায় হইলো চায়নাকে ডিফিট করা। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে চায়না ডিফিট করার একটা রিয়েলিস্টিক চান্স আছে, যে চায়নার ডমিনেন্স এই অঞ্চলে কমানোর একটা রিয়েলিস্টিক সুযোগ আছে, আমার মনে হয় পাকিস্তান সেটা নিবে। কিন্তু চায়না তো পাকিস্তানের অনেকটা বেসিক্যালি হিস্টোরিক্যাল অ্যালাই টাইপের, স্পেশালি ইন্ডিয়ার এগেনস্টে। এখন পাকিস্তান কি এটা নষ্ট করে দিবে? এখন হিস্টোরিক্যাল অ্যালাই হইলেও পাকিস্তান তো পুরোপুরি চায়নার হাতের মুঠোয় ঢুকে গেছে। সো যদি দেখে যে না চায়নার শক্তি এমনিতেই, যদি চায়না যদি এমনি ডিফিটেড হয়ে যায়, তাহলে তো দেখা যাবে যে হিস্টোরিক্যাল অ্যালাই এমনিতেই তোমার মনে করো চলে গেল। সো তাই পাকিস্তানের তো গেইন করার কিছু থাকবে না সেখান থেকে। বরঞ্চ চায়নার এগেনস্টে যায়, যদি চায়নাকে শেষ করতে তারা সহায়তা করতে পারে, তাহলে বরঞ্চ তাদের গেইন করার অনেক কিছুই থাকবে। তবে এটা অনেক কিছু হোয়াট ইফের মধ্যে চলে যায় আর কি, ইমাজিনারি সার্কামস্ট্যান্সেসের চিন্তা হয়ে যায়। তবে পাকিস্তানের কথাবার্তা শুনে মনে হইছে যে তারা অ্যালাই করবে ইয়ার সাথে, বিকজ চায়নার চেয়ে বড় অ্যালাই হলো পাকিস্তানের ইউএস সবসময়ই। এবং তোমার হলো চায়নার চেয়ে বড় অ্যালাই হলো ইউএস সবসময়, এবং ইউএস তো সবসময় চায়নার এগেনস্টেই যাবে। এবং যেহেতু এটা ইলেকশন ইয়ার, আমেরিকা কিন্তু একটা যুদ্ধ লাগানোর থেকে কোনো পিছপা হবে না কখনো। তবে আমার যেটা মনে হয় যে আজ হোক কাল হোক সাউথ এশিয়া হয়ে যাবে নেক্সট মিডল ইস্ট, এবং সাউথ এশিয়ায় নেক্সট 10-20 বছরে যতগুলো বড় বড় কনফ্লিক্ট হবে ম্যাক্সিমামই সাউথ এশিয়া কেন্দ্রিক হবে, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। আই হোপ ইউ আর রং। আমার নিজের জন্য আশা করি তুমি রং। তা অবস্থা খারাপ সবার। এটা ঠিক, যেরকম স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ কিন্তু একটা বিশাল বিপদে পড়ে যাবে সেই সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, বিকজ বাংলাদেশের ল্যান্ডটা এতই ভ্যালুয়েবল। ভারত কিন্তু যদি বাংলাদেশ যদি স্বেচ্ছায় ইউজ করতে দিলেও ভারতকে ল্যান্ড, আর নাহলে কিন্তু দেখা যাবে যে ভারত হয়তো বা জবরদখল করতে পারে। আবার জবরদখল যদি ভারত না করে, তাহলে কিন্তু চায়না যদি বেনিফিশিয়াল অবস্থায় থাকে, যে চায়না যদি বেশি পাওয়ারফুল হয়, চায়না যদি আগায় আসে, চায়নাও কিন্তু চাবে এই বাংলাদেশের মাধ্যমে ভারতকে পুরোপুরি সেভেন সিস্টার্স থেকে কাট অফ করে দিতে। সো দুই দিকেই আমাদের কিন্তু দুইটা হস্টাইল নেশন থাকবে সেক্ষেত্রে। আমরা কিন্তু একা হয়ে যাব পুরোপুরি যদি সেরকম হয়, যে সেরকম সিচুয়েশন হয় যে লার্জ স্কেল যুদ্ধ যদি লাগে চায়না ভার্সেস ইন্ডিয়া। এখন সেই দিক দিয়ে অবশ্য বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশ গভর্নমেন্ট তো ইন্ডিয়ার টেকনিক্যালি অ্যালাইজ, তো সেই সময় বাংলাদেশ গভর্নমেন্ট মোস্ট প্রবাবলি ইন্ডিয়াকে সাপোর্ট দিবে অ্যাটলিস্ট বর্ডার দিয়ে মুভমেন্ট করানোর জন্য। আরেক দেশ চয়েস তো সিম্পল বাংলাদেশের জন্য। না, সেক্ষেত্রে সেই সাপোর্টটা দিলে তো আবার তুমি তখন চায়নার এগেনস্টে চলে গেল, চায়না যদি বেনিফিশিয়াল হয়। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা পিওরলি মিলিটারিস্টিক একটা পয়েন্ট অফ ভিউ, যে ইন্ডিয়া চায়নার যে বর্ডার, এটার পুরোপুরি অ্যাডভান্টেজ কিন্তু ইন্ডিয়ার দিকে। ডিফেন্ড করা কিন্তু খুব সহজ ইন্ডিয়ার জন্য, বিকজ যেই মাউন্টেন, হ্যাঁ, হিমালয়ান যে মাউন্টেন রেঞ্জটা আছে, সেটার উঁচু স্থানটা মানে বলতে গেলে যে পুরো মাউন্টেন রেঞ্জটা পড়ছে চায়নার সাইডে, ইন্ডিয়ার সাইডে পড়ছে ভ্যালিগুলা। সো ভ্যালিতে যদি তারা ভ্যালি দিয়ে তো ট্রুপস এবং তোমার মনে করো আর্মামেন্ট এবং তোমার অস্ত্রপাতি সাপ্লাই সব কিছু নিয়ে যাওয়া অনেক ইজি, কিন্তু চায়নার জন্য পুরো পাহাড় পার করে অস্ত্রপাতি এন্ড আদার্স আনা কিন্তু অনেক হার্ড। সো এই জায়গায় যদি যুদ্ধ হয়, এবং হাই অ্যালটিটিউডে তো যুদ্ধ সাধারণত খুব বড় যুদ্ধ করা যায় না, ছোটো করে যে কার্গিল টাইপের ছোটোখাটো যুদ্ধই করতে হয়, কারণ ওই হাই অ্যালটিটিউডে না নিয়ে যাওয়া যায় ট্যাঙ্ক কামান, না ইউজ করা যায় তোমার হলো কি বলে বোমারু বিমান, এবং যেহেতু কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই ওই জায়গায়, আসলে বোম ফেলানোরও কিন্তু খুব বেশি স্কোপ নাই। আর যদি তুমি এখন মনে করো যে না আমি ফ্রন্ট লাইনে যুদ্ধ করব না, আমি ডাইরেক্ট একেবারে ক্যাপিটালে যুদ্ধ করব, তাহলে তো লার্জ স্কেল একেবারে যুদ্ধে চলে গেল। এবং লার্জ স্কেল যুদ্ধ যদি চলে যায়, সেক্ষেত্রে দুজনেরই নিউক্লিয়ার পাওয়ার আছে। তবে এই ক্ষেত্রে আরেকটা ছোট পয়েন্ট আছে, সেটা হলো যে ইন্টেলিজেন্সের সকল সোর্স বিলিভ করে চায়না বলো ইন্ডিয়া বলো কারোরই ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি এতটা উন্নত না যে একজন আরেকজনকে নিজের মানে খুব ডিপে যে অ্যাটাক করতে পারবে। সো চায়নার পক্ষেও আসলে পসিবল হবে না ইন্ডিয়ার অনেক ডিপে নিউক্লিয়ার অ্যাটাক করা, ইন্ডিয়ার পক্ষেও পসিবল হবে না চায়নার অনেক ডিপে নিউক্লিয়ার অ্যাটাক করা। সো নিউক্লিয়ার অপশনটা হয়তো বা কেউই ইউজ করতে পারবে না, এটা একটা হলো বিশাল অ্যাডভান্টেজ, যে কারণে ট্রেডিশনাল যুদ্ধের কথাটা হয়তো বা চিন্তা করতে পারে বিভিন্ন সরকারগুলা। নিউক্লিয়ার রেঞ্জ বলতে কি, মানে চায়না কি নিউ দিল্লিতেও নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে? নিউ দিল্লি তো অনেকটা উত্তর সাইডে।
ওটা নিতে না। এটা না, চায়নার যেই ব্যালিস্টিক মিসাইল সাইলোগুলো আছে সেখান থেকে আর তাদের যে রেঞ্জের মিসাইল আছে যেটা দিয়ে তারা অ্যাকুরেটলি অ্যাটাক করতে পারে, সেইটা তার রেঞ্জ এত দূর নাই। আর রেঞ্জের চেয়ে বড় কথা হলো যে তাদের কাছে যে মিসাইলে যে তুমি লাগাবা এরকম নিউক্লিয়ার ওয়েপন তাদের কাছে আছে বলে মনে করা হয় না। এটা চায়নার কাছেও মনে আছে বলে মনে করা হয় না, ইন্ডিয়ার কাছেও আছে বলে মনে করা হয় না। ইয়েস, দে হ্যাভ দ্য টেকনোলজি, বাট দে হ্যাভেন্ট বিন এবল টু মিনিয়েচারাইজ ইট। কারণ তো তোমার একটা রকেটের মাথায় তো তোমাকে জিনিসটা সেট করতে হবে, এবং সেট করার পর তো জিনিসটাকে কাজ করতে হবে। এই ক্যাপাবিলিটি দুজনের কারোর কাছেই নাই, এটা বিলিভ করে ইন্টেলিজেন্স কমিউনিটি। আচ্ছা, যেহেতু হোয়াট ইফ সিচুয়েশন নিয়ে অনেকগুলো কথা বললাম, তাহলে একটা হোয়াট ইফ সিচুয়েশন, যদি ইন্ডিয়া আর চায়নার মধ্যে এরকম কনফ্লিক্ট পর্যায়ে চলে যায়, তো তখন কি পাকিস্তান এরকম কিছু করতে পারে না যে চায়নাকে সাহায্য করে, চায়নাকে নতুন একটা ফ্রন্ট খুলে দিয়ে, মানে পাকিস্তান সরাসরি যুদ্ধে জয়েন করেও পাকিস্তান নিজের বর্ডারটা যদি খুলে দেয়, চায়নাকে ওদিক দিয়ে তার মিলিটারি মোবিলাইজ করে অ্যাটাক করতে পারবে না? ওইদিকে আরো খারাপ টেরেইন, তোমার ওই সাইডে হলে হিন্দুকুশ মাউন্টেন্স, একটা মাত্র রাস্তা আছে চায়নায় যাওয়ার, এ ন্যারো রোড, সিঙ্গেল লেন রোড। বর্ডারে যদি যুদ্ধ হয় তোমার, মানে হোয়াট ইফ ব্যাপার আর কি। হোয়াট ইফের চেয়ে বড় ব্যাপার হলো, তবে বেশি রিয়েলিস্টিক যেটা হলো যে বর্ডারে যদি যুদ্ধ হয় কেউই তাদের ইন্টেরিয়রে যুদ্ধটাকে ইন্টেরিয়রে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। কারণ বর্ডার এরিয়াটা হলো স্পার্সলি পপুলেটেড। বড় স্কেলের যদি একটা যুদ্ধ হয় তাও খুব বেশি সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস কিন্তু হবে না। সো এটা কিন্তু পাস অফ করে দিতে পারবে দুই পক্ষই চাইলে। সো কেউই চাবে না যে হলো একেবারে যে হার্ট অফ বেইজিংয়ে যায় বিমান হামলা করতে, কিংবা বেইজিংও চাবে না হার্ট অফ দিল্লিতে আসে বিমান হামলা করতে। সো দ্যাটস এ অ্যাডভান্টেজ। আর যেই সব আমাদের হলো যেই হিমালয়ান মাউন্টেন রেঞ্জ থাকার কারণে লো, মানে তোমার চায়নার পক্ষে তোমার যে সাপ্লাই আনা এটাও খুব একটা ইজি হয় না আর কি, অনেক বেশি টাফ হয়ে যায়। তো হোয়াট ইফ অনেকগুলো সিনারিও আছে, তবে আমার সবসময় মনে হচ্ছে যে সাউথ চায়না সি থেকে শুরু করে একেবারে সাউথ ইস্ট এশিয়া থেকে শুরু করে সাউথ এশিয়া পর্যন্ত পুরোপুরি কমপ্লিট এই রিজনটাই হয়তো বা নেক্সট মিডল ইস্ট হতে যাচ্ছে আর কি, এই সমসাময়িক প্রেক্ষাপটের ক্ষেত্রে যেটা মনে হয় আমার কাছে সবসময়। হইলেও হতে পারে অনেক কিছু, কেন বর্তমান প্রেক্ষিতে যা যা দেখতেছি এখন, ইন্ডিয়াতে যা যা দেখলাম, পাকিস্তানেও যা হলো, আর বাংলাদেশ সহ অন্যান্য জায়গায় যেটা হচ্ছে, তো এইসব অনেক কিছুই সম্ভব। আর বর্তমানে নেপালও এখন চায়নার সাইড নিল, তো দেখা যাক কি হয় আসলে। দেখা যাক কি হয় আসলেই। তবে আমার কাছে অনেক মানে রিসেন্টলি গত 2-3 দিন ধরে বিভিন্ন আর্টিকেল পড়ে বা বিভিন্ন নিউজ পড়ে আমার যে কাছে যেটা খারাপ লাগতেছে আর কি, ওয়ারটাকে যত দূরের জিনিস মনে করছিলাম, ওয়ারটা যে আসলে এত দূরের না এটা চিন্তা করে নিজের কাছে ভয় লাগতেছে আর কি, যে যদি হোয়াট ইফ লেগে যায় বিষয়টা, তাহলে তো একেবারে একটা যুদ্ধ, লার্জ স্কেল মিলিটারি অ্যাকশন আমাদের এত কাছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হবে আর কি আমাদের জন্য। বিশেষ করে আমরা এত স্ট্র্যাটেজিক্যালি ভাইটাল একটা পজিশনে থাকি আসলে, বাংলাদেশের ভূখণ্ডটা খুবই ভাইটাল। সেটা সঠিক, কিন্তু বর্তমান প্রেক্ষিতে যদি চিন্তা করি, রিসেন্টলি যেসব মানে যুদ্ধ হতে গেছিল, যেমন আমেরিকার ইরানের মধ্যে যেটা করতে গেছিল কিন্তু হলো না, আর একেবারে ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে যেটা প্রায় হয়ে গেছিল কিন্তু হয় নাই। তো সেরকম যদি কয়েকটা সিচুয়েশন দেখি, তাহলে প্রবলেম হয়তো ভারত চীনের মধ্যে সেটা হবে না, চান্স খুবই কম সেই দিক থেকে যদি চিন্তা করি। আর হলেও হয়ে যেতে পারে অনেক কিছু। তো who knows? সেটাই। না, এখন একটা তো সুবিধা আছে যে তোমার যে সত্যিকার অর্থে বিশ্বের যে মিলিটারি হার্ডওয়্যার ধরো, তার 80%ই তো হইলো গিয়া ইউএস এর কাছে। সো ইউএস এর সাথে লাগতে যাওয়ার মতো সামর্থ্য আসলে, রাশিয়া যত কথাই বলুক ওই তোমার আইসিবিএম ছাড়া তাদের কাছে ইউএসএ কে সম্মুখ মানে সামনাসামনি ট্র্যাডিশনাল ওয়ার করার মতো সক্ষমতা কিন্তু তাদের খুব একটা নাই। হয়তোবা তারা তাদের টেরিটরিটা ডিফেন্ড না, করতে পারবে, কিন্তু অন্য কোথাও যায় কিন্তু যুদ্ধ করতে পারবে না, সেটা সেই সামর্থ্য কিন্তু রাশিয়ান ফোর্সেসের নাই। আছে কি ওই আইসিবিএম আছে, যে আইসিবিএম দিয়ে যে কোনো সময় আমেরিকাকে শেষ করে দিতে পারবে, আমেরিকা শেষ হয়ে গেলে রাশিয়াও শেষ হয়ে যাবে। সো এইটা একটা আছে। তবে ট্রেডিশনাল যুদ্ধ যেটাকে বলি, যে লাইক যে তোমার ঢাল তরোয়ার নিয়ে যুদ্ধ, সেইটা করার মতো সামর্থ্য রাশিয়ারও নাই। সো আমেরিকা কিন্তু আনএপোজড, একক হেজমনি একটা তার এই বিশেষ করে যুদ্ধক্ষেত্রে, মিলিটারি হার্ডওয়্যারের ক্ষেত্রে। এটা সত্যি, এটা আসলে আমেরিকার সাথে আহ, তবে রাশিয়ান নেভাল পাওয়ারটা তো আমেরিকাকে চ্যালেঞ্জ দিতে পারবে না।
তাদের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন একটা ছিল, তাও মেইনটেনেন্সের অভাবে শেষ নষ্ট হয়ে গেছে। এয়ারক্রাফট ক্যারিয়ারতে একটা ছিল, ওটাও এখন কতদিন ধরে জানি ডকে পড়ে আছে। সো এই পরিস্থিতিতে আসলে তাদের পক্ষে নিউক্লিয়ার যদি ইউজ না করে তারা, তাদের পক্ষে যুদ্ধ করাটা আসলে খুব একটা সম্ভব না, এটা রিয়েলিস্টিকলি স্পিকিং। তবে এটা সত্য যে রাশিয়ায় যায়, রাশিয়া কঙ্কার করা সম্ভব না আমেরিকার পক্ষে। সম্ভব হয়তো বা, কিন্তু আসলে যেই পরিমাণ লস অফ লাইফ হবে, যে পরিমাণ এক্সপেন্সিভ হবে জিনিসটা, এটার বিনিময়ে যে খুব বেশি কিছু পাওয়া যাবে তা তো না, কারণ ব্যারেন ল্যান্ডস্কেপ। আর সেই সময় এখন আসে না আশা করা যায়। সেটাই। তবে ইকোনমিক্যালি প্রেক্ষাপটে আমার কাছে সবসময় ইয়া লাগতেছে, যেইভাবে করে চায়নার বিরুদ্ধে লাগছে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, এটাই ভয় লাগে আর কি, ডেসপারেট বানায় ফেলতেছে নাকি চায়নাকে আসলে। হ্যাঁ, স্পেশালি ট্রাম্পের পলিসি যে সব দিক দিয়ে এন্টি চায়না, চায়না 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 করে পুরা কান ঝালাপালা করে দিছে। রাশিয়া, ট্রাম্প যদি আসলে রাশিয়ার পারপাস সার্ভ করে এবং রাশিয়ানরা যদি তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে, তাহলে কিন্তু তার সবসময় চায়না বিরোধী যাওয়াই উচিত। কারণ রাশিয়ার ডমিনেন্সটাকে কিন্তু চায়না অনেকাংশে কমায় দিছে। বাইপোলার ওয়ার্ল্ড থেকে যখন ইউএসএসআর ভেঙে গেল, তারপরে কিন্তু চায়না অনেক বেশি ডমিনেটিং হয়ে গেছে। এখন রাশিয়ার কথা কিন্তু আসেই না আজকালকার ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে। রাশিয়ার কথা বাদ দিয়ে এখন চায়নার কথা আসে প্রত্যেকবার। না, পুতিন আসার পর কিন্তু স্পেশালি ক্রাইমিয়ার ওই সাকসেস এর পর থেকে কিন্তু পুতিনের রাশিয়ার যে ডমিনেটিং পাওয়ার সেটা কিন্তু সবখানে এখন আসতেছে। ওয়েস্টার্ন নিউজ, সরি। স্পেশালি না, পুতিনের রাশিয়া নিয়ে কিন্তু এখন সবাই অনেক মাথামাতি করে কম্পারেটিভলি। আর এই ইউক্রেনের মধ্যে সে সাকসেস পেয়েছে, তারপর সিরিয়ার মধ্যে মানে আরব স্প্রিং চলে গেছে। আরব স্প্রিং এ অনেক এতগুলো ডিক্টেটর হারলো, খালি আসাদ বাদে। আর আসাদ হারে নাই সবাই বলে রাশিয়ার কারণে। তো রাশিয়া কিন্তু আসলে মোটামুটি একটা ডমিনেটিং ফোর্স আছে মডার্ন পলিটিক্সে। রাশিয়ার একটা প্রেজেন্স থাকলো আসাদের মাধ্যমে আসলে সাউথ ইয়াতে, মিডল ইস্টে। হ্যাঁ, এটাই আর কি। সো সেটাই। তবে চায়নার তো মনে হয় ওয়ার্ল্ড রেকর্ড, সবচেয়ে বেশি দেশের সাথে তার বর্ডার আছে, তাই না? চায়না চায়না না, রাশিয়ার থাকার কথা না টেকনিক্যালি। না, যত সম্ভব রাশিয়া, বেশি না। রাশিয়ার তো চায়নার বেশি আছে যত সম্ভব। আমি কোন একটা জায়গায় পড়ছিলাম আসলে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, রাশিয়ার চেয়ে চায়নার বেশি থাকবে। চায়নার বেশি থাকবে কারণ চায়নার কিছু ম্যারিটাইম বর্ডার আছে এই সাইডে। ম্যারিটাইম বর্ডার দিক দিয়ে চায়না অনেক বেশি থাকবে, সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশের সাথে কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ, ওই ম্যারিটাইম বর্ডার ধরলে চায়নার সংখ্যা বেড়ে যাবে ইয়াতে, এদিকে। তবে মাঝখানে একটা ইয়া দেখতেছিলাম, তোমার একটা ডকুমেন্টারি দেখতেছিলাম এই মঙ্গোলিয়া নিয়ে। তো মঙ্গোলিয়া জায়গাটা এত সুন্দর লাগলো আমার কাছে, আমার যাওয়ার ইচ্ছা হয়েছে প্রচুর আসলে। মঙ্গোলিয়া জেঙ্গিস খান, আচ্ছা মঙ্গোলিয়া নিয়ে একটা ইয়ে আছে, একটা যুদ্ধ আছে গোলখান পাসের ওয়ার, এটার নাম শুনছো? না, আসলে আমার শোনা হয়নি এটা। গোলখান পাস, এটা পারলে ওটা দেখো। এটা হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার ছিল। ওটা ছিল কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার আগে জাপানিজ আর্মিরা তখন মঙ্গোলিয়ার ওদিকে বর্ডার একটা কনফ্লিক্ট হয়। এখন যেমন চীন ইন্ডিয়ার মধ্যে যে বর্ডার কনফ্লিক্ট হচ্ছে, অনেকটা ওইরকম টাইপের একটা বর্ডার কনফ্লিক্ট হয়। সেটা হলো মঙ্গোলিয়ার মধ্যে এটা ঢুকে পড়ে। তো তখন সোভিয়েত ইউনিয়নের আর্মির সাথে একটা কনফ্লিক্ট হয়, যেটার মধ্যে জাপান হেরে যায়। এই যে জাপান এটা হারছিল, এটা হারার কারণে জাপান পরবর্তীতে তাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে মিলিটারি ডক্ট্রাইন ছিল, মিলিটারি প্ল্যান ছিল, সেটা তারা ফোকাস করে সাউথ ইস্ট এশিয়ার কারণে। সাউথ ইস্ট এশিয়ার ওয়েস্টার্ন যেসব কলোনিয়াল পাওয়ার ছিল, আর পরবর্তীতে আমেরিকার সাথে ক্যাচালটা বাঁধাতে সে আর সোভিয়েত ইউনিয়নের দিকে হাতও বাড়ায় নাই, ওই একটা ওয়ারের কারণে, মানে একটা ব্যাটলের কারণে। আর 1939। ব্যাটলটা যে এই মাসে হয়েছিল, 11 মে ওরকম টু আর কি। 16 সেপ্টেম্বর 1939। হ্যাঁ, আর ওই ব্যাটলটা যে লিড করছিল, পুরো নামটা মনে নাই, তবে সে ছিল জুকভ। সে ছিল গিয়ে পরবর্তীতে মানে সোভিয়েত ইউনিয়ন মিলিটারি লিডার হয়, পরবর্তীতে হিটলারের সাথে ওয়ারে লিড করে। খুবই একটা গ্রেগরি পপুলার একটা লিডার। জুকভ, সোভিয়েত জেনারেল, মার্শাল অফ দ্য হ্যাঁ সোভিয়েত হ্যাঁ, ইউনিয়ন, চিফ অফ জেনারেল খুব স্টাফ, বড় যে নাম আসলে। মিনিস্টার অফ ডিফেন্স অ্যান্ড ওয়াজ দ্য মেম্বার অফ প্রেসিডিয়াম অফ দ্য কমিউনিস্ট পার্টি ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। নামটাও সুন্দর আছে তার। সেটাই। সো এটাই আর কি, একটু পুরা ওয়ার্ল্ডটাই কেমন একটু হলো অন্যরকম অন্যরকম লাগতেছে আর কি। করোনা ভাইরাসের কারণে সবাই আসলে কিছুটা বোর হয়ে গেছে।
লাইক সবাই যখন ভাবতো যে একটা প্যান্ডেমিক হবে, প্যান্ডেমিক হলে এখন হলিউড মুভি তো প্যান্ডেমিক বানাইছে জম্বি মুভি, জম্বি অ্যাপোকালিপস ছাড়া কিছুই চিনি না প্যান্ডেমিক। কিন্তু আমরা যে প্যান্ডেমিকটা পাইছি সেটার মধ্যে আমরা বাসার মধ্যে আটকে থাকি। তো বলা যায় না হয়তো ওয়ার হলে সোশ্যাল, হয়তো ওয়ার হলে একদম মিডিয়া আরো একটি ইন্টারেস্টিং নিউজ পাবে করোনা ভাইরাস বাদে। তবে বলা যায় না, প্যান্ডেমিকের তো কেবল শুরু, সেকেন্ড স্টেজ থার্ড স্টেজে দেখা যাইতে পারে জম্বি অ্যাপোকালিপস হয়েও যেতে পারে। হইতেই পারে মিউটেড হয়ে, কি জানি। ভালো, তোমার কাছে কি মনে হয় জম্বি অ্যাপোকালিপস ভালো হবে নাকি লাইক যে ওয়ার দিয়ে অ্যাপোকালিপস, এটা ভালো হবে, কোনটা বেশি সুটেবল হবে? জম্বি অ্যাপোকালিপস বেটার। ওয়ার দিয়ে যদি অ্যাপোকালিপস হয় তখন তো মানে মানুষ নিউক্লিয়ার বোমা টোমা উড়ে যাবে, তখন তো অনেকে শেষ হয়ে যাবে। আর তখন মানুষ মানুষ আর নিজেদের আর ঘৃণা করবে। জম্বি অ্যাপোকালিপস হলে সবাই ইউনাইটেড হয়ে জম্বিদের পিটাই, এরকম টাইপের একটা মেন্টালিটি চলে আসবে সবার মধ্যে। জম্বিগুলো তো মানুষই, তাহলে জম্বিদের যে আচ্ছা, জম্বিরা মানুষ কিন্তু জম্বিটা তো জম্বি, সো ওদেরকে মারার জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইউনাইটেড হয়ে যদি মারামারি করি, শেষে যখন আমরা যারা বাঁচবো আর কি, ধরো 10% বা 20% পপুলেশন, তারা আবার ইউনাইটেড হয়ে যাবো, এরকম আর কি। ইটস লাইক একটা ইনফরমেশন যেটা অনেকে হয়তো বা জানে না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো ইউএসএতে ফার্স্ট ব্ল্যাক আর্মিদেরকে নিল, যে আগেও নিছে, তবে অল্প কমব্যাট রোলে কখনো ব্ল্যাক আর্মিদেরকে ইউজ করতো না আগে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় প্রথম কমব্যাট রোলে মানে সম্মুখ যুদ্ধে ব্ল্যাক আর্মিদেরকে ইউজ করলো। সেকেন্ড ওয়ার্ল্ড না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে করে নাই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে করার কথা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে করার কথা, একটা 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 রেজিমেন্ট ছিল মনে হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আর কি, হারলেম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আর কি খুব ব্যাপক হারে তৈরি শুরু করে আর কি তারা। এবং আর্মিতে প্রচুর পরিমাণে ব্ল্যাকরা যায়, কারণ একমাত্র আর্মি ছিল হলো এমন একটা জায়গা যেখানে আসলে তারা মানে একটা ভালো পের, ভালো একটা বেতনের মাধ্যমে আসলে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছিল। অন্য কোথাও তো আসলে তাদেরকে খুব একটা কর্মসংস্থানের সুযোগ দেওয়া হতো না। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা গেল, যুদ্ধ করলো, মরলো টরলো, সব ইকুয়ালি থাকলো, সাদাদের সাথে কোলাকুলি করলো, সব কিছু করলো। দেশে গেল 45 সালে যায়, কিন্তু দেখা গেল আবার বাসের সামনে সিটে সে বসতে পারে না। এখন তো সেটা আর নাই, এখন আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমেরিকাতেও চেঞ্জ হলো, সারা দুনিয়াতেও চেঞ্জ হলো। যদি বলে এখন রেসিজমের যে ইস্যুটা যেটা রয়ে গেছে, দেখা যায় যেহেতু অনেক কিছু ইমপ্রুভ হতো, হয়তো বা আরো 100 বছর লাগবে সবকিছু ইমপ্রুভ হতে। যদি একশো না আবার চায়না, জাপান, চায়না ইন্ডিয়ার মতো এরকম যুদ্ধে সবাই যদি আবার শেষ না হয়ে যায়। সো রেসিজমটা কি মনে হয় আমাদের দেশে, রেসিজমের অবস্থা কি? আসলে আমরা রেসিজম দেখানোর সুযোগ পাই না, কারণ আমরা সবাই গরিব আসলে। আমরা যদি সবাই বড় লোক থাকতাম তাহলে হয়তো বা রেসিজমটা আরো বেশি চোখে পড়তো। মনে হয় রেসিজমের জন্য গরিব ধনীটা সবসময় ম্যাটার করে না, রেসিজমের জন্য অনেক ন্যারেটিভ ম্যাটার করে। যেমন হিটলার যখন নাচি জার্মানির যে রেসিস যে ম্যানিফেস্টোটা তৈরি করে, সেটার সময় সব অনেক জার্মানি বিশ্বাস করে, ধনী গরিব যাই হোক, এটার মধ্যে অনেক কিছুই ম্যাটার করে। কালচার একটা ব্যাপার ম্যাটার করে, হিস্ট্রিক্যাল জিনিসও ম্যাটার করে। আমরা বাঙালি হিসেবে আমাদের দেশ তো অনেকটা হোমোজেনিক, মানে প্রায় 99% বাঙালি, প্রায় 90% মানুষ একই ধর্মের মানুষ। তো সেই হিসেবে রেসিজমের যে ইনসিডেন্ট গুলো সেগুলো কম্পারেটিভলি অনেক কম আসবে, স্বাভাবিক, কারণ এখানে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ খুবই কম। ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি বাদ দাও, একটা ধরো রিক্সা চালক আসে যদি রেস্টুরেন্টে তোমার পাশে বসে, একটা হাই এন্ড রেস্টুরেন্টে কি সে ঢুকতে পারে আসলে? সেটা আসলে জাস্ট বাংলাদেশ না, যেটা পুরো সাউথ এশিয়ার মধ্যে একটা ব্যাপার। আমাদের মধ্যে একটা মানে কাস্ট সিস্টেম না, জাস্ট এরকম একটা ভাব আছে আর কি। কাজের বুয়া কাজের লোকদের ছোট করে দেখবো, গরিব মানুষদের। আমাদের ভাষাগত দিক দিয়ে যদি চিন্তা করো, আপনি তুমি তুই, এই যে একটা ব্যাপার আছে, আমরা অনেক সময় রিক্সাওয়ালা বা এরকম গরিবদের আপনিও বলতে চাই না, তাদেরকে তুমি করি, আমাদের যে বয়সে বড় হলেও এরকম তুমি টাইপের একটা ভাব আছে আমাদের ভিতরে। তুমিটা আবার আমাদের আমাদের অঞ্চল যেটা আছে আর কি, দিনাজপুর অঞ্চলে খুব পপুলার আর কি। এটা আসলে কলকাতার ভাষার মতো তো অনেকটা, এটা খুব একটা ইয়ে না। তবে হ্যাঁ, তোমার পয়েন্ট আমি বুঝতে পারছি, যে কি পয়েন্টের বলতেছে, যে লাইক তাকে সে সম্মানটা দিতে ইচ্ছা করে না। যেরকম একজন 5 জন কোটিপতি মরে গেলে বলবে যে 5জন কোটিপতি মারা গিয়েছেন, উনারা অমুক হাসপাতালে ছিলেন। 5জন রিক্সা চালক মারা গেলে নিউজ প্রেজেন্টার বলবে 5জন রিক্সা চালক মারা গেছে, এরা অমুক হাসপাতালে ছিল।
এখানে হয়ে গেল হ্যাঁ উনারা, বন্ধু, হ্যাঁ। এখানে হয়ে গেল এরা। যাই হোক, রেসিজম, ক্যাজুয়াল রেসিজম তো খুব কমন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাসির ছলে নেওয়া হয়, বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি নেওয়া হয় না। তবে সিরিয়াস টাইপের রেসিজমও কিন্তু প্রচুর পরিমাণে মানে লক্ষ্য করা যায় যে প্রচুর পরিমাণে রেসিস্ট বিহেভিয়ার আমরা হয়তো বা জানে না জানে করে থাকি। তবে এটা ঠিক যে আসলে রেসিজম কনসেপ্টটা কি এটাই ক্লিয়ার না ম্যাক্সিমামের কাছে, যে কারণে হয়তো বা তারা রেসিস্ট বিহেভিয়ারে তারা ইনভলভ থাকে, কিন্তু তারা নিজেরাও বলতে পারে না যে তারা আসলে রেসিস্ট বিহেভিয়ার করতেছে। এটাই, বাংলাদেশে অনেক মানুষই রেসিজম জিনিস সম্পর্কে আইডিয়াও নাই। সো রেসিজম, রেসিস্ট হওয়া, বর্ণবাদী আচরণ, এগুলো সম্পর্কে মানে ওই আগে শুনে আসছে যে শ্বেতাঙ্গরা, ইংরেজরা আমাদেরকে ছোট করে দেখতো, এটাই হলো রেসিজম। এটা বাদেও যে আরো অনেক রকমের রেসিজম থাকতে পারে, এটা সম্পর্কে আসলে আমাদের ধারণা নাই, খুবই কম আর কি। ভালো। আমাদের সবাই মানে সাউথ এশিয়ান দের মধ্যে এই যে বর্ণবাদী আচরণ বলতে গেলে স্পেসিফিকলি বর্ণ আর কি, যে সাদা কালো ডিভাইডটা, এটা আমি শুনছি যে বিভিন্ন জনের কাছে যে এটা নাকি বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি, এই কারণে যে বাঙালিরা সবচেয়ে বেশি আসলে ব্রিটিশদের সাথে উঠা বসা করছিল আর কি ব্রিটিশ পিরিয়ডে। আর বাঙালিরা অনেকটা মিক্স, তো বাঙালিদের মধ্যে কালো সাদা একটু বেশি পাওয়া যায় তুলনামূলক, আমার মনে হয়, তাই না? হ্যাঁ, বাঙালি শঙ্কর জাতি, এটা তো উপলব্ধ। যে কোনো বিসিএস এর বই খুললে সবার প্রথম সাধারণ জ্ঞানে এইটাই থাকে যে বাঙালি, বাঙালি কোন ধরনের জাতি, লেখা থাকে শঙ্কর জাতি। শঙ্করের যে মানেটা কি সেটা কিন্তু গভীরভাবে হয়তো বা খুব বেশি মানুষ যে চিন্তা করে বা পড়ে আমার মনে হয় না। তা জাস্ট খালি জানে যে শঙ্কর জাতি, বাট শঙ্কর মানেটা কি, কি ইমপ্লিমেন্ট করা, ইমপ্লাই করা হয়েছে এই শঙ্করের মাধ্যমে, সেটা হয়তো বা কেউ খুব একটা বোঝার চেষ্টা করে না আসলে। হ্যাঁ, রেসিজমটা ওই জন্য মা- মানুষের বোঝার মধ্যে আসে না আর কি, যেহেতু অনেক কিছু মানুষ শিখতে চায় না, জানতে চায় না। আর হ্যাঁ, রেসিজম জিনিসটা নিয়ে আসলে আমাদের সমাজে কথা হয় না, এটা নিয়ে বিশেষ করে। এটা রেসিজমটা, একটা পশ্চিমা জিনিস। হ্যাঁ, পশ্চিমা জিনিস এরকম একটা কথা বলা হয় না। যদিও আমাদের সাউথ এশিয়ায় কাস্ট সিস্টেম তো রেসিজমের সবচেয়ে বড় উদাহরণ। যে জিনিসটা আমাদের হলো সাউথ এশিয়ায় খুব প্রেভেলেন্ট। আমরা বলতে গেলে হিন্দু মেজরিটি থেকে মুসলিম মেজরিটি হইলাম কত দিনে, আর কত বছর হচ্ছে, 1947-এই তো আলাদা হইলাম। তার আগে তো একসাথেই থাকতাম সবাই। হ্যাঁ, সো 19, একসাথে থাকতাম তখন তো। আমরা যতটাই নিজেদেরকে আলাদা বলি, আমরা যতটাই নিজেকে ইয়া বলি, কিন্তু 1947-এর আগে আমাদের আর ইন্ডিয়ার হিস্ট্রি তো সেম। এই আমরা ইন্ডিয়া বিদ্বেষী সবাই এখন ভারতকে এমন একটা কথা বলি লাইক ভারত একটা আলাদা এন্টিটি, কিন্তু আমরা তো ভারতের ভিতর থেকে আমাদের জন্ম, তাই না? মনে করো তা ভারত এখন নিজের নামটা নিচ্ছে, ভারত হিসাবে পরিচয় দিচ্ছে নিজেদেরকে, আমরাও তো এই ভূখণ্ডেরই মানুষ। হ্যাঁ, আমরা তো ভারতীয় একদিক দিয়ে যদি আমরা চিন্তা করি, অনেক দিক দিয়ে চিন্তা করলে আমরা ভারতীয় টাইপেরই, মানে এই পুরো ভারত ভূখণ্ডের একটা আর কি অংশ। ভারত, হিস্টোরিক্যালি আমরা ছিলাম ভারতীয় হিসেবে। ভারতে এতবার যে এবং ভারতের সাথে ভারতের মানুষজনের সাথে মিশে ঘুরে ফিরে আমার কাছে খুব একটা ডিফারেন্স মনে হয়নি, একই ভাই আমরা সব। বর্ডারে আচার আচরণ থেকে শুরু করে সব কিছুই জাস্ট খালি একটা আর্টিফিশিয়াল ডিভাইড বানায় রাখছি। তবে হ্যাঁ, অনেক যে কষ্ট বা অনেক যে ঝামেলা থেকে বা অনেক যে মনে করো যে দুঃখ কষ্ট নিয়ে কিন্তু দেশটা ভাগ হয়েছে। অনেক কেউ যদি বলে যে না দেশ ভাগ হওয়াটা ভুল হয়েছিল, এটা আমি মানি না। যে না, এটা যারা যে দেশ ভাগ করছে তাদের পিছনেও কম জাস্টিফিকেশন ছিল না, তারাও কিন্তু অনেক বেশি জাস্টিফাইডই ছিল। কোনোভাবেই তাদের আর্গুমেন্টটাকে আউট অফ হ্যান্ড ফেলা দেওয়া যায় না, তাদের আর্গুমেন্টটাও কিন্তু অনেক ভ্যালিড পয়েন্টই এক্সিস্ট করছে। না, দেশ বিভাগের এটার মধ্যে অনেক 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 রকমের ফ্যাক্ট আছে, এটার পিছনে অনেক রকমের পয়েন্ট আছে। এটা আসলে দুই দিক দিয়ে তর্ক করা যায়, এটা কোনো তর্কটা শেষ হবে না সারা জীবন। সেটাই। তবে তবে ভারতের মধ্যে যদি ডিভিশনের কথা বলি, ভারতের মধ্যে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যে বিশাল একটা কিন্তু কালচারাল ব্যবধান আছে কিন্তু তাদের মধ্যে। হ্যাঁ, আহ, কমপ্লিটলি আসলে ডিফারেন্ট। কিন্তু কোনো হ্যাঁ, মিল নাই, কোনো মিল নাই। আম- আমরা বাংলাদেশিরা যত না ওদের সাথে মিলবো, ওই দক্ষিণ ভারতের অনেক অনেক মিলবে না, অনেক দিক দিয়ে মিলে না। আর এই দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো আছে তাদের নিজেদের একজনের সাথে আরেকজনের কোনো মিল থাকে না। কেরালার মানুষরা তো নিজেদেরকে মনে হয় কেরালা, আমরা আলাদা ভাবে। কেরালাটা আসলে অন্যরকম, একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ কেরালায়। আসলে দেখো, এই যে করোনা ভাইরাস মেনটেনের ক্ষেত্রেও কেরালা অবশ্য অনেক সাকসেসফুল হয়েছে।
তবে এই কথাটাতে আমার হঠাৎ মনে পড়লো যে আমি যে এই যে কম্প্যারিজনটা করলাম, এই ধরনের কম্প্যারিজন কিন্তু মানুষজন সবসময় করতে থাকে বিভিন্ন বিষয় নিয়ে, ইকোনমিক দিক দিয়ে বলো, এখন করোনা ভাইরাস ম্যানেজমেন্টের বিষয় আসছে এটা বলো, হলো ইকোনমিক বেনিফিট, এডুকেশন, অমুক তমুক সব কিছু নিয়েই কিন্তু মানুষজন দেখা যায় যে কম্পেয়ার করে যে যে সুইডেনে এরকম, আমাদের এখানে কেন এরকম নাই, নেদারল্যান্ডসের প্রাইম মিনিস্টার হলো সাইকেলে করে অফিসে যায়, আমাদের প্রাইম মিনিস্টার কেন যায় না। এই কম্প্যারিজনগুলো কেন আসতে থাকে কন্টিনিউয়াসলি, যদিও আমাদের সাথে আসলে কারোরই কিন্তু খুব একটা মিল নাই। সুইডেন হলো গিয়ে 80-85 লাখ দেশের মানে জনসংখ্যার একটা দেশ, যার সাথে আসলে 18-20 কোটির একটা ছোট দেশের কম্প্যারিজন কোনোভাবেই সম্ভব হয় না। কালচারও এক না, ল এক না, লোক এক না, কোনো কিছুই এক না। তারপরে দেখা যায় সুইডেন, নেদারল্যান্ডস বলো, অন্যান্য দেশ বলো, এদের সাথে একটা কম্প্যারিজন আনা হয়। রিসেন্টলি উগান্ডার সাথে আনা হচ্ছে, ভিয়েতনামের সাথে আনা হচ্ছে, ধরো তোমার কি বলে, আরে রুয়ান্ডার সাথে আনা হচ্ছে। আরে ভাই, রুয়ান্ডায় মানুষজন হলো 10-12 লাখ মানুষকে মেরে ফেলছে হলো রামদা দিয়ে 6-7 দিনের মধ্যে। আমাদের দেশের মানুষ করছে, এটা করে নাই। তাহলে কিভাবে এটা মানে মিলাইতে পারি? কিংবা ভিয়েতনামে ওয়ান পার্টি সিস্টেম এক্সিস্ট করে, এবং খুবই রুথলেস ওয়ান পার্টি সিস্টেম। আমাদের দেশে তো গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা, মত প্রকাশের স্বাধীনতা আছে। তাহলে কিভাবে দুটো কম্পেয়ার করা যেতে পারে? তাই না? সুইডেন হলো গিয়ে এত কত বড় একটা দেশ, মাত্র এত কম জনসংখ্যার ঘনত্ব, মাইনিং বেসড ইকোনমি। আমাদের হলো গিয়া হলো এগ্রিকালচার বেসড ইকোনমি। আমরা কিভাবে ওদের সাথে কম্পারেবল হতে পারি? বাট কম্প্যারিজন কিন্তু কন্টিনিউয়াসলি মানুষজন করতেই আছে। এটা কেন? কম্পারিজন করতে আসলে মজা লাগে, আমাদের কম্পারিজন করতে আমরা এক ধরনের একটা তৃপ্তি পাই। এখন বাংলাদেশের একটা মানুষের মধ্যে আজকাল যেটা দেখি, জাস্টিন ট্রুডো নিয়ে অনেক স্বপ্ন। জাস্টিন ট্রুডো আমাদের যদি নেতা হতো, এরকম একটা নেতা হতো। জাস্টিন ট্রুডো হলো, কারণ তাকে নিয়েও আলাদা কন্ট্রোভার্সি আছে। সে হলো কানাডার যে প্রাইম মিনিস্টার, তার নিয়েও আলাদা স্টোরি আছে। এমনকি তার মতো যদি নেতা আমাদের দেশে হতো, কেননা তার মতো লিবারাল মাইন্ডের মানুষ যদি আমাদের এখানে নেতা হতো, আমাদের মানুষ কি খেত তারে, আমাদের মানুষ তারে পছন্দ করতো। কিন্তু তারপর আবার স্বপ্ন দেখে তার মতো আমার নেতা হবে, সে আমাদের এসে রাস্তাঘাটে মানুষের হাতে হাত মিলাবে, এরকম আর কি। এগুলো কি স্বপ্ন, এগুলো দেখতে ভালো লাগে, এগুলো বলতে ভালো লাগে, এরকম কম্পেয়ার করতে ভালো লাগে। আর বাঙালিদের মধ্যে একটা স্বভাব আছে যেটা দেখি, সেটা হলো আমরা জাতি হিসেবে নিজেরা অনেক নিন্দা করতে পারি, নিজেরা মাঝে মাঝে অনেক সময় সমালোচনা করে, অন্যের সাথে তুলনা করে নিজেদেরকে একটু ছোট করতে পারি, কিন্তু আমরা নিজেরা ওগুলো চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, এটা একটা আমাদের একটা বড় একটা সমস্যা। এটা আমাদের বড়, আমরা সেলফ রিফ্লেকশনে বিশ্বাসী, হয়তো বা বলতে পারি, দেখাই দিতে পারি, কিন্তু সেই জিনিসটা নিয়ে কাজ করতে আসলে খুব একটা আগ্রহী না। অপরের দোষ দেখাইতে পারি, কিন্তু দোষটা কিভাবে ঠিক করব এই বিষয়ে আসলে পরামর্শ দিতে বা কথা বলতে বা স্পেসিফিক কথা বলতে আমরা আসলে খুব বেশি ভালো না আর কি। যেরকম লাইক যদি বলা হয় যে যে গরিবদেরকে কিভাবে সেবা করতে হবে, মানুষ বলে দিবে যে গরিবদেরকে ত্রাণ দেওয়ার মাধ্যমে তাদের হেল্প করতে হবে, কিন্তু ত্রাণটা কিভাবে দিব, কতজনকে কতটুকু ত্রাণ দিব, কিসের বেসিসে ত্রাণ দিব, কিভাবে করে ত্রাণটা ভাগ করব, কোথা থেকে ত্রাণের টাকা আসবে, এই প্রশ্ন যদি করা যায় সেই উত্তর কিন্তু কারো কাছে নাই। এটা কারোর কাছে ন্যাচারাল, মানুষ এত কিছু চিন্তা করে না, মনে হচ্ছে সোজা সাপটা একটু উত্তর দেওয়া দেয়, সুন্দর হ্যাঁ, একটা কথা বলে দেয়। আমার কেউ প্রশ্ন কিছু এটাই, চিন্তা যদি করতে চায় না। ইফ ইউ ডোন্ট, যদি তুমি এটাকে পুরোপুরি চিন্তা না করো তাহলে কেন বলো বাবা বিষয়টাকে? তাই না? একটা জিনিস ভেবে চিন্তে বলা উচিত, তো একটু 2-3টা অ্যাসপেক্ট চিন্তা করে বলা উচিত। তো এটা এটা কিন্তু আমি কাউকেই দেখি না আসলে খুব একটা বলতে, এবং ট্রেডিশনাল উত্তর যেটা শুনতে ভালো লাগে আসলে সেইটার প্রতি আমরা আসলে অনেক বেশি আগ্রহী থাকি। এটা আসলে আমার ব্যক্তিগত মতামত, এবং এটা হয়তো বা আমি বলতেছি বাংলাদেশের ক্ষেত্রে, হয়তো বা দেখা যাবে সব দেশেই একই রকম। কিন্তু যাই হোক, আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমি যেহেতু বাঙালি সোসাইটির সাথে উঠা বসা করি, বাংলাদেশের মানুষের সাথে চলাচল করি, সো আমার কাছে তো তাই দৃশ্যমান হয়েছে আর কি। সো আমার কাছে যা দৃশ্যমান হবে আমি তো তাই বাংলাদেশের বলবো। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন এটা অন্যান্য দেশের মধ্যে দেখা যায় নাকি, সেটা বলতে হলে অন্যান্য দেশের মানুষদের সাথে বেশি করে মিশতে হবে, সে না হলে তো ডাইরেক্ট বলা যাবে না। যেতে তবে হবে। হ্যাঁ, আর আমাদের মধ্যে স্বভাবটা যে, হ্যাঁ, আর আমাদের মধ্যে যে স্বভাবটা আছে সেটা হচ্ছে, আমি যেটা বললাম আর কি আগে, যে আমরা যেমন অন্যের দোষটা, আমরা যেমন মাঝে মাঝে অনেক সময় বলি যে বাঙালি জাতি আসলেই খারাপ, বাঙালি জাতি আসলে এরকম, এটা বলি, কিন্তু এটা বলে শেষ, এরপর যে কিছু একটা চেঞ্জ করব বা কিছু একটা করব, আবার অন্য কেউ আবার আমাদের জাতি নিয়ে বলে, তখন আবার আমরা খুব শক্ত হয়ে যাই, যেটা ভালো, এটা হওয়া উচিত। না, তবে অন্য কেউ নিজেদের, বাংলাদেশকে গালি দিলে আমরা বাংলাদেশকে অন্য কেউ যদি 5টা গালি দেয় আমরা 6টা গালি দিই। এটাই আর কি, তখন ঠিক আছে আমরা, কিন্তু আমরা নিজেদের আবার নিজেদের গালি দিই না সবসময়। না, নিজেদেরকে গালি দেওয়ার ওটা, আমি তো ওইটাই বলতেছি। অন্য বিদেশি একটা আমেরিকান আসে যদি বলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ, আমরা আরো 5টা গালি দিয়ে বলি হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি আসলেই খারাপ।
আমরা কখনো বলি না যে না বাংলাদেশের পরিস্থিতি ভালো না, আমরা ঠিক করার চেষ্টা করতেছি, এই কথা কিন্তু কখনো বলি না। যাই হোক, ওটা ব্যাপার না। না, হ্যাঁ, অনেক গভীর গভীর টপিকে আলাপ হলো আজকে। সো এই আলাপে একটা ছোট হালকা টপিক দিয়ে শেষ করার চেষ্টা করি। যেটা হলো, তোমার গতদিনে তোমার সাথে আমার মনে হয় ইয়া নিয়ে আলাপ হচ্ছিল, যে কি বলে ওটাকে, জাপানিজ অ্যানিমে নিয়ে কথা হচ্ছিল। সেটাতে আমার হঠাৎ করে মনে পড়লো কোরিয়ার কথা। কোরিয়া। কোরিয়া যেরকম তাদের কোরিয়া এখন রিসেন্টলি করতেছে, এবং জাপান যেটা আরো 20 বছর আগের থেকে করতেছে, সেটা হলো যে তারা নিজেদের কালচারটাকে সেল করতেছে। Yeah, অনেক হ্যাঁ, ভালোভাবে সেল করতেছে, অনেক ভালোভাবে। হ্যাঁ, কালচারকে কিভাবে প্যাকেজ করে সেল করা যায় এটা কিন্তু যে এবং কালচারও যে একটা কমোডিটি হতে পারে, এটা কিন্তু কোরিয়া এবং জাপান কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। সো আমরা কি এই চেষ্টা করতে পারি? রিসেন্টলি কিন্তু ভারতও এই চেষ্টা চালাচ্ছে যে আমাদের তাদের ভারতীয় কালচারটাকে অ্যাজ এ প্যাকেজ সেল করার, যে ভারতীয় কালচারের বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন জিনিসপত্র যেন বিশ্বের সামনে তুলে ধরা, ভারতীয় কালচারের বিভিন্ন জিনিসপত্র তোমার পপুলার করার, এটা কিন্তু রিসেন্টলি চেষ্টা চালাচ্ছে। ভারত অনেক আগে থেকে চেষ্টা চালাচ্ছে, আমাকে আগে আরো এর চেয়ে বেশি সাকসেসফুল ছিল, কেন বলিউড মুভি একসময় হিউজ লেভেলে পপুলার ছিল বাংলাদেশে। কিন্তু কোরিয়ার যে ব্যাপারটা, কোরিয়া কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি একটা সাকসেস পাইছে। কোরিয়ান যে কেপপ ব্যান্ড, তারপর কোরিয়ান যে মুভি, বর্তমানে একটা কোরিয়ান মুভি অস্কার পেয়ে গেছে। এতগুলা সাকসেস খুবই অল্প একটা সময়, লাইক 2010 সাল 12 সাল এরকম সালেও কোনো শুনতাম না এগুলোর নাম। ওই গ্যাংনাম স্টাইল যেটা ছিল কোরিয়ান মিউজিকটা, সেটা প্রবলি 2012 সালে আসছিল না, হ্যাঁ, হ্যাঁ, 12 সালের এরকমই দিকে। একটা টাইমে। হ্যাঁ, তো সেইটার পর তারপর মিউজিক নিয়ে তেমন একটা কিছু শুনি না। এরপর হঠাৎ করে এই কেপপ মিউজিক গুলো অনেক পপুলার শুরু হয়েছে। কে ড্রামা আগে মানুষ দেখতো মোটামুটি অল্প পরিমাণে, এরপর অনেক বেশি পরিমাণে দেখা শুরু হয়েছে। এখন কোরিয়া যেটা করছে, কোরিয়ার যে কালচার, যেটা কোরিয়ান কালচারে কিন্তু অনেক ওয়েস্টার্নাইজ একটা কালচার। আর বর্তমানে আমরা সবাই কিন্তু ওয়েস্টার্ন দ্বারা ইনফ্লুয়েন্সড। আমরা কোরিয়ান কালচারটা আসলে আমরা নিচ্ছি না, আমরা কোরিয়ার একটা ওয়েস্টার্নাইজ কালচারটা আমরা নিচ্ছি। ওয়েস্টার্নাইজ কালচারের মধ্যে ক্রিয়েটেড যে একটা মিডিয়া, সেইটাকে আমরা নিচ্ছি। আসল কেপপ ব্যান্ডের ওরা তো আর কোরিয়ান ইয়ে ড্রেস পরে আর নাচতেছে না, ওরা ওয়েস্টার্ন ড্রেস পরে নাচতেছে, ওইরকম করে ওরা মিউজিক বানাচ্ছে, ওভার হ্যাঁ, করে ইনফ্লুয়েন্স করে বানাচ্ছে। তো এটা হলো একটা ওয়েস্টার্নাইজ অবশ্যই। কোরিয়ান একটা কালচার। হ্যাঁ, তারা তো এখন তো কোরিয়ান কে পপ ব্যান্ডে দেখা যায় একটা জাপানিজ মেম্বার রাখে, একটা চাইনিজ মেম্বার রাখে, এবং তাদের গানের লিরিক্সের মধ্যে চাইনিজ ওয়ার্ড থাকে, জাপানিজ ওয়ার্ড থাকে, যাতে তারা বিভিন্ন দেশে ইংলিশ ওয়ার্ড মার্কেট থাকে করতে পারে। অনেক। হ্যাঁ, ইংলিশ তো থাকেই হ্যাঁ, সাথে আজকাল তো অনেক এডিশনালি। ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, ইংলিশ তো থাকেই, এরকম অ্যাডিশনালি অনেক তারা কিছু জাপানিজ আছে। চাইনিজ অ্যাড করতেছে, যাতে করে তারা আর কি এই তাদের এই একই সং। নর্মালি নর্মালি হ্যাঁ, হ্যাঁ, আর নর্মালি কিন্তু তারা পুরো জাপানিজ একটা মিউজিক আলাদা বানায়ও দেয়। তারা যখন নর্মালি একটা কোরিয়ান মিউজিক বানায়, মাঝে মাঝে তারা জাপানিজও বানায় দেয়, যাতে জাপানি ওটা সেল হয়। কেননা আজকাল কোরিয়ান মিউজিক এত বেশি বড়, ওটা জাপানেরও এখন ছাড়াই গেছে, ওখানেও সেল হয় অনেক বেশি। জাপান তো মিউজিক দিয়ে মনে হয় খুব একটা পপুলার হয়নি। জাপান তো মনে হয় যে তাদের কমিক এবং অ্যানিমেশন দিয়েই বেশি পপুলার হয়েছে। জাপানে মানে ওইরকম বয় ব্যান্ড টাইপের তেমন একটা নাই, তবে জাপানে মিউজিক ছিল, কেননা জাপানে অ্যানিমে যেগুলো সেগুলোর জন্য অনেক ভালো ভালো মিউজিক লাগে। আর জাপানে অনেক ভালো ভালো মিউজিক ইন্ডাস্ট্রি আছে, ব্যান্ডও আছে। কিন্তু কেপপ এর মতো নাই আর কি কিছু, জাস্ট নর্মাল রক এন্ড রোল ব্যান্ডের মতো আর কি এগুলো আছে জাপানে। কে পপের একটা সার্টেন এজ গ্রুপ, বিশেষ করে টিন এজ মেয়েরা বিশেষ করে কে পপের খুব ফ্যান হয়। এটার কারণটা কি, মানে কিভাবে করে প্যাকেজ করে তারা আসলে এই বিষয়টাকে? কেপপ আসলে এই জিনিসটা কি, কেপপ মানে একটা মেয়ে হিসেবে যা যা লাইক করবে কেপপ কিন্তু ওগুলা প্রায় সবকিছু ক্যাপচার করে। সব দিক দিয়ে মানে নাইস লুকিং, সব দিক দিয়ে স্টাইলিশ, সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে মানে একটা ইয়াং মেয়ে যেগুলো পছন্দ করবে ওগুলো। আর তার উপর সে যেটা ওরা বেশি করে, সেটা হলো ওনারা অনেক রকমের একটা কাল্ট মেন্টালিটি ক্রিয়েট করে কেপপ ফ্যানদের মধ্যে। তারা একটা গ্রুপিং এর নাম করে, যেন প্রতিটা কেপপ ব্যান্ড যখন আসে, ওদের একটা কেপপ ব্যান্ডের নাম থাকে, আবার ওদের একটা ফ্যান বেসের একটা আলাদা নাম থাকে। তো এই ফ্যান বেসের মধ্যে তুমি যখন ওই কেপপ ব্যান্ডটারে লাইক করবে, তুমি অটোমেটিক্যালি ফ্যান বেসের অংশ হয়ে যাবে, বেসিক্যালি একটা আলাদা দলের অংশ হয়ে যাবে, একটা আলাদা কাল্টের অংশ হয়ে যাবে। সেটার মধ্যে থেকে অনেক রকম মেন্টালিটি হয়, জাস্ট ওই কেপপ মিউজিক সে দিছে সেটা দিয়ে তারা করে না, সেটার সাথে সাথে ওই কাল্ট মেন্টালিটি কাজ করে। আরো অনেক রকমের ব্যাপার আছে, সেটা হতে হলে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে। এরকম অনেক রকম ব্যাপার আছে, যেটা জাস্ট ওই মিউজিক দেখছি ব্যাস শেষ সেইটা না, সে আরো অনেক কিছু আছে। এটার ফলে আর একটা কমিউনিটি আছে বিশাল একটা, যেটার মধ্যে কমিউনিটির মধ্যে অনেক ডিসকাশন হবে, একটা আলাদা প্রায়
ফ্রেন্ড গ্রুপের মতো হয়ে যায়, সেজন্য তারা মানে পুরো কানেক্টেড হয়ে যায় সেটার সাথে। মানে আর যেটা একবার ভালো দিকও আছে, নেগেটিভ দিকও আছে, অনেক মানে কিছুই একবার আছে। একবার কেপপের যদি পা দিয়ে দেওয়া যায় তাহলে একেবারে পুরোপুরি সাক করে ঢুকাই নিবে ভিতরে আর কি। এখন পুরোপুরি সাব করে ঢুকাই নিবে, অবশ্যই সাথে এখন এটা যদি মেয়ে হিসেবে সে যদি ওইরকম ভাবে না, নিজের যে কোনো অবস্থান যদি জেনারেল বুঝতে পারে, সে জেনারেল নিজের মত। জেনারেল ইন জেনারেল চিন্তা হ্যাঁ, করো যে যে জেনারেলি কোনো যে কোনো মানুষের ক্ষেত্রে। ইন জেনারেলি হ্যাঁ, সাব করে নেয়। এখন এটার মানে এমন না যে একেবারে কোনো কাল্ট বলছি বলে এমন না যে এটা খুব ওরকম খুব ডেঞ্জারাস লেভেলের কাজ, জাস্ট মানে একটা বিশাল লেভেলের ফ্যান বেস থাকে আর কি, যেটার জন্য এটা খুব অ্যাট্রাকটিভ লাগে অন্যান্য বয় ব্যান্ড বা অন্যান্য রকমের মিউজিক মিডিয়ামের চেয়ে। আর বয় ব্যান্ডগুলো তো মানে এমনি তৈরি না, যে বয় ব্যান্ডগুলো তো যত সম্ভব ইয়া দিয়ে তৈরি, লাইক বিভিন্ন একেবারে শুরু থেকেই গ্রুমিং করে তাদেরকে আর্টিফিশিয়ালি তৈরি করে হ্যাঁ, সামনে আনা হয়। ইটস নট লাইক যে ব্যান্ড আমরা বানাই আমরা হলো কোনো ভালো সং তৈরি করলাম, তৈরি করে রেকর্ড কোম্পানির মাধ্যমে সেটা হলো পাবলিশ করে ফেমাস হলাম, তা তো না। এটা তো একেবারে হ্যান্ড পিকড মানুষজনকে দিয়ে হ্যান্ড পিক ব্যান্ড তৈরি করে ইয়া করা হয়, কি বলে তোমার, বিষয়টাকে একেবারে শুরু থেকেই ওরা কিন্তু সেভাবে করে বিল্ড আপ করা হয়। ওরা ওভাবে করে চুজ করে, মানে যেসব যে মেম্বার গুলো থাকে, মেম্বার গুলোকে প্রথমে ওরা ট্রেনিং নেয়, ট্রেনিং নেওয়ার পর ওদেরকে চুজ করে কে কার সাথে কম্পেটেবল হবে, এরকম করে চুজ করে 5 জন বা 7 জনের একটা গ্রুপ বানায়, পরবর্তীতে ছেড়ে দেয়। তো অনেক রকম রিসার্চ থাকে, এমনকি একটা কে পপ যে ব্যান্ড, যেমন বর্তমানে বিটিএস নাম্বার ওয়ান ব্যান্ড, বিটিএস মানে যে বিটিএস এর 7 জন মেম্বার এরকম না, ওই 7 জন মেম্বার কোনো ফেস। এটার পিছনে ওদের যে কোম্পানি আছে, সেই কোম্পানি ওদের গানটা লিখে দেয়, ওদের মিউজিক ভিডিও করে, ওদের বিভিন্ন রকমের ছবি টবি অন্যরকম ছোটখাটো অনেক রকম স্কিট ভিডিও বানায় ছাড়ে, যেগুলো ওদের ফ্যানরা লাইক করে। এরকম অনেক কিছু আছে এটার পিছনে। আর কে পপের মধ্যে একটা জিনিস যেটা, সেটা হলো কে পপ আইডলরা যারা, তারা কিন্তু একটা খুব রিস্ট্রিক্টেড লাইফের মধ্যে দিয়ে যায়, যেটা নর্মাল ওয়েস্টার্ন পপ স্টাররা যায় না। যেটা ভালো একদিক দিয়ে, আবার খারাপও। ভালো বলতে তারা ড্রাগস বা অন্যরকম জিনিসপাতির সাথে খুব একটা মানে যদি নেয়ও সেটা জানা যাবে না। তো সেই দিক দিয়ে ভালো, তারা ওই দিক দিয়ে নেগেটিভ একটা জিনিস থেকে দূরে দূরে থাকে, ড্রাগস সেক্স এসব জিনিস প্রমোট করে না ওইরকম ভাবে। আবার নেগেটিভ হলো যে এটার কারণে আমরা কখনো তাদের রিয়াল যে পার্সোনাটা সেটা হয়তো বা মাঝে মাঝে আমরা দেখতে পারি না, জাস্ট একটা মানে ফেস ভ্যালুতে একটা জিনিস দেখায় আর কি তারা, যেটা লাইক করবে তাদের ফ্যানরা। আচ্ছা, সো এটাই আর কি। আর কে ড্রামা বিষয়টা কেমন হয়, মানে ওর কি এমন স্পেশালিটি থাকে আসলে? প্যারাসাইট তো কোনোভাবে স্পেসিফিকলি কোরিয়ান মুভির মতো না, প্যারাসাইট তো বলতে গেলে ওয়েস্টার্ন আমেরিকান মুভির মতো করেই তৈরি করা আসলে বিষয়টা। সো প্যারাসাইট দেখে তো আসলে কে কোরিয়ান মুভি ফিল্ম বা ড্রামা সম্বন্ধে আইডিয়া পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকার কথা না। না, প্যারাসাইট প্যারাসাইট আসলে কোরিয়ান মুভির মধ্যে একটা ধাঁচ আছে। কোরিয়ান মুভি আমি যতগুলো দেখছি, কোরিয়ান মুভি কিন্তু কোরিয়ান যে কালচার, এর মধ্যে কিন্তু তিনটা জিনিস আছে। একটা হলো কে পপ, কে ড্রামা আর কোরিয়ান মুভিজ। তিনটা কিন্তু তিন রকমের। কে পপ একরকম জিনিস, আর কে ড্রামা আর একরকম জিনিস। কিন্তু কোরিয়ান মুভিজ যেটা, সেটা হলো সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের অনেক মুভি ওরা বানায়। আমি যতগুলো দেখছি, যেমন ওল্ড বয় একটা ছিল, তারপর আরেকটা ছিল সেল নাম্বার কি একটা, ওটা মানে এগুলো সবগুলো ছিল মানে খুব সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের। ওরা এরকম মুভি অনেক আগে থেকে বানায় আসতেছে। এগুলো খুব কমপ্লেক্স টাইপের স্টোরি থাকে, এগুলোর মধ্যে দেখলে মানে মাথা আওলায় যায় আর কি, এরকম টাইপের স্টোরি আর কি। এটা ওয়েস্টার্ন থেকে আইডিয়া অবশ্যই নিছে ওরা, অফকোর্স ওরা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, কিন্তু এটা ওদের একটা স্টাইল, এটা অনেক আগে থেকে ওরা বানায় আসতেছে। ওল্ড বয়ের এত বেশি স্পয়লার দেখে ফেলছে আসলে, ওটা দেখার আর এনার্জি হয় না, কারণ যে মেইন যেই পয়েন্টটা সেটাই জানে গেছি আরো প্রায় 5-6 বছর আগে। ওগুলো So, লাস্টে গেলে ওইটা একটা টুইস্ট ছিল আর কি। ভালো। তবে এই ধরনের যে ধরনের ওল্ড বার্ড যে টুইস্টটা আছে, এই ধরনের টুইস্ট আসলে মেইন স্ট্রিম করে ফেলাইছে, টুইস্ট বলা যাবে না, এই ধরনের বিহেভিয়ারকে আসলে অনেক বেশি মেইন স্ট্রিম করে ফেলছে হইলো গেম অফ থ্রোনস আসার পর থেকে একেবারে। এই বিষয়গুলো এখন দেখা যায় যে অনেক শোতেই বিষয়গুলোকে খুব সামনে আনা হয়, এবং মানুষজন খুব একটা যে ফ্রাউন করবে বা মানুষজন যে খুব একটা পছন্দ করবে না বিষয়টাকে, এটা হয় না, দেখা যায় সবাই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়। হ্যাঁ, স্বাভাবিক বলতে জাস্ট কমেডি হিসেবে নেয় আর কি, এখনো ওইরকম ভাবে স্বাভাবিক বলতে মানে কেউ একসেপ্ট করে না, জাস্ট কমেডি হিসেবে নেয় আর কি। তো আমার মনে হয় এটা অত কোনো ডেঞ্জারাস কিছু, জাস্ট কমেডি।
হ্যাঁ কিন্তু ইয়া ধরো তোমার গেম অফ থ্রোন যেই সামাজিক বিষয়গুলোকে নিয়ে আসছে, যে লাইক যে হলো সার্সি আর জেমির মোট যেই ক্যারেক্টারটা, তাদের যে ইন্টারাকশনগুলো, এই বিষয়গুলো তো মনে করো যে এখন তো দেখা যাচ্ছে অনেক শোতেই বিষয়গুলো ইমপ্লাই করে, বা বিষয়গুলা হয়তো বা ডিরেক্টলি না দেখাইলেও ইমপ্লাই করে, এবং বিষয়গুলো কিন্তু মানুষজন হয়তো বা স্বাভাবিকভাবেই নেয়, নাইলে শোগুলো অন এয়ার থাকে কিভাবে আসলে। স্বাভাবিকভাবে নেয় বলতে মানে মানুষ এটাকে একটা আর্টিস্টিক ভ্যালু হিসেবে নেয় আর কি, যে এটা স্টোরির মধ্যে আছে, ব্যাসিক স্টোরির মধ্যে আছে, এটার মধ্যে আর কোনো ইমপ্লিকেশন নাই। তো সেই হিসেবে নেয় আর কি। কেউ এটাকে মানে এটাকে একটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল হিসেবে কেউ এখন আর নিচ্ছে না। লাইক হোমোসেক্সুয়াল ম্যারেজের মতো ওইরকম ভাবে কেউ আমার মতে আর কোনো গেম অফ থ্রোনস ফ্যান্স ওইরকম ভাবে এটা নেয় আমি কোনো দেখি নাই। জাস্ট এটা মানে আছে আর কি, একটা স্টোরির মধ্যে আছে সেই জন্য। এটা কিন্তু গেম অফ থ্রোনস এর চেয়ে কিন্তু অ্যানিমের মধ্যে অনেক বেশি আছে এই জিনিসটা, এই ইনসেস্ট টাইপের যে ব্যাপারটা, এগুলো কিন্তু অ্যানিমের মধ্যে অনেক বেশি থাকে কম্পারেটিভলি, ওখানে অনেক আগে থেকে এগুলো আছে। হ্যাঁ অ্যানিমের তো একটা, এবং অ্যানিমে টাইপের তো আরেকটাই আছে কি হেনতাই, যেটা হলো গিয়ে মানুষজন প্রচুর প্রয়োগ করে থাকে। আমাদের যে ফ্রেন্ড আছে আকাশ, সে যেটা খুব আসলে খুব পছন্দ করে। অ্যান্ড এখন হ্যান্ডটাই তো আলাদা জিনিস, অ্যান্ড অ্যানিমেটাই আরেক জিনিস কিন্তু ওয়ার্নিং ফর আওয়ার ভিউয়ার্স, ডোন্ট গুগল ইট, ডোন্ট গুগল হেনতাই। সবাই এগুলো কোনো না কোনো গুগল করে ফেলছে অলরেডি, নতুন করে করতে হবে না। আশা করি তা তবে অ্যাটলিস্ট হ্যান্ডটাই আমরা জিনিস, আমরা রেসপন্সিবিলিটি নিব না কেউ যদি এইটা গুগল করে ট্রমাটাইজড হয়ে যায়। এই রেসপন্সিবিলিটি আমাদের না, এটা তো ক্লিয়ার করে দিছি ইয়ার মাধ্যমে, বলার মাধ্যমে যে ডোন্ট গুগল ইট। তবে হিন্ট হিন্ট একটা জিনিস, তবে নর্মাল অ্যানিমের মতো, তো যে নর্মাল যে অ্যানিমে গুলো থাকে সেগুলোর মধ্যে মাঝে মাঝে এরকম স্টোরি লাইক সার্সি যেমি টাইপের স্টোরি এরকম দেখাইছে, এরকম অনেক এক্সাম্পল আছে ওদের। তবে গেম অফ থ্রোনস যেহেতু অনেক বেশি পপুলার, হ্যাঁ গেম অফ থ্রোনস জিনিসটাকে একটু ফোর পয়েন্টে নিয়ে আসছিল আর কি, যেটা অন্যরা কেউ করে না। সেটাই। আচ্ছা, এটা দিয়ে আজকের অনেক ক্ষণ হয়ে গেছে আসলে। আমারও মনে হয় যে তোমারও অনেক অধৈর্য লাগতেছে হয়তো বা, কারণ অনেকক্ষণ ধরে কথা বলতেছি, গলাও ব্যথা করতেছে। সো না কি না, বলো, শেষ গেম করে অফ দিই? থ্রোনস কথা বলতে সবসময় ভালোই লাগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অবশ্যই আজকেই যদি সব কথা শেষ করে ফেলি, তাহলে পরবর্তী এপিসোডগুলোতে আর কি কথা বলবো বলো? এটাই। আচ্ছা তবে ঠিক। গেম অফ থ্রোনস এর ইনসেস্ট নিয়ে শেষ করলাম, উইয়ার্ড লাগলো আর কি এই জিনিস। অন্য কোনো জিনিস নিয়ে শেষ করলে আর কি একটু বেটার হতো। থাক, পরবর্তীতে না হলে পোস্ট প্রসেসিংয়ে কেটে দিব না, এটা সমস্যা নেই। আচ্ছা, অলরাইট, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ধন্যবাদ ফর এভরিওয়ান ফর বিইং উইথ আস। আজকের মতো এখানে শেষ করতেছি এপিসোডটা। আশা করি নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে, এবং প্রত্যেক দিনই একটা নতুন এপিসোড আপলোড করার চেষ্টা করতেছি। সো নেক্সট এপিসোড আশা করি আগামীকালকের মধ্যে আপলোড দিতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং আশা করি নেক্সট এপিসোডে আপনাদের সবার সাথে আবার সাথে পাবো। অ্যান্ড গুড বাই অ্যান্ড সি ইউ।